আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি 2 মিনিট আগে আসলাম। আস্তে আস্তে আপনারা আসেন, অপেক্ষা করে আছি। আসলে ইনশাল্লাহ আমরা 9টায় ক্লাস শুরু করব। অলরেডি অনেকে চলে এসেছে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে ভাবছিলাম পুরস্কারের ব্যবস্থা করব, কিন্তু আজকে হলো না। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ পুরস্কার থাকবে। বিশেষ করে যারা রেসপন্স করবেন ভালো, সেখান থেকে আমরা মানে অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। প্রথম হচ্ছে যে যে কোশ্চেনগুলো করা হবে, যারা যারা আনসার দিবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম জুবাইর, কি অবস্থা? যারা যারা কোশ্চেনের আনসার দিবে, প্রথমে যে আনসার দিবে সে পুরস্কার পাবে সবাই। আর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় মানে যারা সবচেয়ে বেশি রেসপন্স করবে তাদের জন্য আবার বিশেষ পুরস্কার থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে তো আমাদের যে এখানে ক্লাসের যে সহযোগিতা করবো মনে হয় আজকে ছুটিতে আছে। তো এই জন্য আগে থেকে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কারণ পুরস্কার যদি দিতে হয় তাহলে সেখানে আমাদের জাজ লাগবে। হ্যাঁ, এবং তারা জিনিসটা নোট করে রাখবে। হ্যাঁ, তারপরে আমরা ইনশাল্লাহ পুরস্কার দিব। তো আমরা কিন্তু 9টার ক্লাস আশা করি 9টাতেই শুরু করব। তো আমরা আরও 2-1 মিনিট সময় দিচ্ছি, বিশেষ করে যারা হয়তো মনে নাই যে আজকে ক্লাস আছে। আজকে আপনাদের অনুরোধে কিন্তু ডায়াগনোসিস পড়াবো। ডায়াগনোসিসের অনেক কিছু আছে। অ্যাজমাতে ডায়াগনোসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই অ্যাজমার ডায়াগনোসিসের জন্যে আমরা অনেকেই আমাদের কনসেপশনটা ক্লিয়ার না, অনেকে প্র্যাকটিক্যাল বিষয়টা বোঝে না। যদিও আমরা আলাদাভাবে ক্লাস নিব, বিশেষ করে পিক ফ্লো, তারপর হচ্ছে স্পাইরোমেট্রি, এগুলোর উপরে। আর গলাটা, হ্যাঁ, মোহাম্মদ মাহিদুল ইসলাম, ক্লাস ভালো লাগে দেখেন, তাও কেউ আসতেছে না। গলাটা কিন্তু ভাঙা আছে। সো আজকে বেশি চিৎকার চেঁচামেচি করতে পারবো না। হ্যাঁ, এই জন্য ক্ষমা প্রার্থী আগেই। তো আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করবেন। তো সবাইকে একটু ট্যাগ করে সবাইকে ইনভাইট করেন, কারণ আমরা ক্লাস কিন্তু যথাসময় শুরু করি। 1-2 মিনিট টাইম দিচ্ছি তারপরও যে আমরা ক্লাস শুরু করার জন্য। তো মাহনুর মিম, ওয়ালাইকুম আসসালাম। প্রান্ত, স্পেসার নিয়ে না, আজকে তো স্পেসার নিয়ে না, আজকে হচ্ছে ডায়াগনোসিস। একদম ডিভাইস নিয়ে তো পুরো ক্লাস হবে, স্পেসার ডিভাইস সব কিছু নিয়ে, ওগুলা নিয়ে ক্লাস আছে। আচ্ছা, তারপর জাবির ও জুবায়ের। আচ্ছা, জুবায়ের সবাইকে ট্যাগ করেছে, থ্যাংক ইউ জুবায়ের। তাহের, হ্যাঁ ভালো আছি। ভয়েস গলা বসে গেছে। এই গলা বসা নিয়ে দরকার ছিল ভয়েস রেস্ট। সেটা না করে সারাদিন, আজকে গতকালকে আমি যেটা প্রোগ্রাম করি শুক্রবার, সেটা তো করি নাই, কিন্তু অন্যদের যে প্রোগ্রামগুলো আগে কথা দেওয়া ছিল সেগুলো করতে হচ্ছে। সারাদিন রুগী দেখেছি, জুমে বক বক করতে হচ্ছে, রেস্ট পাচ্ছি না। রেস্ট পেলে তো ভালো হয়ে যাইতো। গলা বসে গেছে, আর গলা দাঁড়ানোর সময় নেই। ওয়ালাইকুম আসসালাম হাসান, কি অবস্থা? রুবেল, ওয়ালাইকুম আসসালাম। না, আজকে টেকনিক না, আজকে ডায়াগনোসিস। হ্যাঁ, সবাই তো ওদিন কমেন্ট করছে সবাই ডায়াগনোসিস পড়াইতে, এই জন্য আজকে ডায়াগনোসিস। হ্যাঁ, টেকনিক তো আমরা ইয়া করবো আর কি। ঠিক আছে, সবাই একটু ট্যাগ করেন, সবাই চলে আসুক। আশা করি মানে গলা বসে গেল, কথা তো বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে তো নাকি? কথা বোঝা গেলে শোনা গেলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আজকে পড়াবো হচ্ছে অ্যাজমাকে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো। এই সোহাগ, এটা চিকন হওয়ার ক্লাস না। এটা চিকন হওয়ার ক্লাস না। হ্যাঁ, ডায়াগনোসিস কিভাবে করব, তাই না? তো আপনারা এবার, আমি যেটা করি সব সময় আর কি, হয়তো বলা যায় না, আজকে যারা ভালো রেসপন্স করবেন তাদের জন্য হয়তো পুরস্কার থাকবে ইনশাল্লাহ। যেটাই থাক, কিছু একটা অবশ্যই থাকবে। আমি যেহেতু বলেছি পুরস্কার নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, সো আপনারা রেসপন্স করবেন। হ্যাঁ, আর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া থাকবে, ঠিক আছে? সো আশা করি রেসপন্স করবেন।
তো আমরা ডায়াগনোসিস পড়াতে হলে তো আমরা জানি যে যে কোনো কিছু ডায়াগনোসিস শুরু হয় কোন জায়গা থেকে, হ্যাঁ, কোত্থেকে শুরু হয়, আমাকে ভালো হিস্ট্রি নিতে হবে। এবং অ্যাজমার ক্ষেত্রে আমি 95% অফ অ্যাজমা উই ক্যান ডায়াগনোসড উইথ এ একদম খুব ভেরি গুড হিস্ট্রি টেকিং। হ্যাঁ, আমরা যদি খুব ভালো করে হিস্ট্রি নিতে পারি তাহলে কিন্তু অ্যাজমা ডায়াগনোসিস করে ফেলতে পারি হিস্ট্রি থেকে। অ্যাবাউট 95% অ্যাজমা আমরা হিস্ট্রি থেকে ডায়াগনোসিস করতে পারি। তাহলে হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা তো ছোটবেলা থেকে হিস্ট্রি পড়ে আসছি, হিস্ট্রি তো অনেক সময় বোরিং লাগে, কিভাবে হিস্ট্রি নিব এটা একটা অনেক সময় ধৈর্যের পরীক্ষা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এবং সব কমন কমন কথা, হ্যাঁ, আমরা চিফ কমপ্লেন সেটারে এবার এক্সপ্লোর করো, কাশি কবে থেকে হয়েছে, কতদিন ধরে হয়েছে, কেমনে কাশে, বারবার কাশে কিনা, কাশির সাথে কফ বেরোয় কিনা, কফের রং কি, শব্দ কেমন হয়, শোষকের আওয়াজ হয় নাকি হয় না। তো এই যে আমাদের মানে এই যে একটা কমন, হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি কি, পাস্ট হিস্ট্রি কি, ড্রাগ হিস্ট্রি কি, আবার এখন সামনে যোগ হয়েছে বার্থ হিস্ট্রি। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু আমরা বাচ্চাদের ডায়াগনোসিস নিয়েও কথা বলবো, আর অ্যাডাল্ট ডায়াগনোসিস নিয়েও কথা বলবো। আমরা চেষ্টা করব এই যে কটা ক্লাস লাগে আমরা এমনভাবে ডায়াগনোসিসটা শেষ করব, মানে এটা নারী নক্ষত্র, মানে এটার অবস্থা হালুয়া টাইট করে তারপর আমরা ছাড়বো। মানে ডায়াগনোসিস নিয়ে যাতে মানে মোটেও কোনো কারো কনফিউশন না থাকে, ঠিক আছে? তাহলে প্রভাকর এসেছো, কি অবস্থা? হ্যাঁ, জুবাইর হিস্ট্রি টেকিং থেকে শুরু, অবশ্যই হিস্ট্রি টেকিং থেকে শুরু। তো আমরা মোটামুটি আজকে মানে ক্লিনিক্যাল একটা হিস্ট্রি, কিভাবে আমরা ডিটেল ক্লিনিক্যাল হিস্ট্রি নিব, হ্যাঁ, বিশেষ করে অ্যাডাল্ট এবং চিলড্রেনের ক্ষেত্রে মোটামুটি একই রকম, বাচ্চাদের ক্ষেত্রে একটু বার্থ হিস্ট্রি বা অন্যান্য আরও কিছু, হ্যাঁ, হিস্ট্রি তাদের সঙ্গে স্পেশাল থাকে। এবং আমরা মানে ইন্ডিভিজুয়ালি ডায়াগনোসিসগুলো আলাদা আলাদা করব। যেমন আমরা হাতের 5টা আঙ্গুল কি একই রকম? 5টা আঙ্গুল কিন্তু 5 রকমের। হ্যাঁ, মনির কি অবস্থা? 5টা আঙ্গুল 5 রকমের। হ্যাঁ, 10টা আঙ্গুল কি দেখেছেন? এই যে একটার সঙ্গে একটা মিল নেই, এই হাতের 5 আঙ্গুল, এই হাতের 5 আঙ্গুল। হ্যাঁ, তো আমার 5টা আঙ্গুল আলাদা, এক একটা সাইজ কি এক এক রকম। ঠিক এরকম প্রতিটা ইন্ডিভিজুয়াল পেশেন্ট সে এক একটা পার্সোনালিটি তার সম্পূর্ণ আলাদা, দুটো কখনো এক না। একটা অ্যাজমা রোগী এবং আর একটা অ্যাজমা রোগী এইটা এক না, এক একটা রোগী এক এক রকম। হ্যাঁ, সো আমাদেরকে প্রতিটা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজ ডায়াগনোসিস আমাদেরকে শিখতে হবে, যে আমরা কিভাবে, থ্যাংক ইউ প্রভাকর, তুমি ভালো আছো, মানে কিভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি, এক একটা পেশেন্টকে আলাদা আলাদাভাবে ডায়াগনোসিস করতে পারি, এটা আমাদেরকে শিখতে হবে। এটা আমরা ইনশাল্লাহ শিখবো। যারা নিয়মিতভাবে ক্লাসগুলো করবে তারা অ্যাজমাকে এমনভাবে ডায়াগনোসিস করবে যে তার ডায়াগনোসিস অলমোস্ট 100% তার অ্যাকুরেট হবে। ইয়েস, বাই হিস্ট্রি, ক্লিনিক্যাল অনসেট, ডায়নাল, সিজনাল ভেরিয়েশন, ওটস, ডাস্ট, স্মোক, অ্যালার্জি, ফ্যামিলি হিস্ট্রি। এক্সিলেন্ট, খুব সুন্দর রুবেল, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি রুবেল কিন্তু একটা আউটলাইন দিয়ে দিয়েছে আমাদেরকে। এরপরে আমরা বিভিন্ন অবজেক্টিভ মেথডগুলা আমরা শিখবো আজকে। এটা খুবই মজার জিনিস, বিভিন্ন অবজেক্টিভ মেথডগুলা, এবং একদম স্পেসিফিক। হ্যাঁ, আমরা যদিও এক্সপেরিমেন্ট নিয়ে আলাদা ক্লাস নিব, বাট পিক এক্সপিরিটি ফ্লো দিয়ে কিভাবে করবেন। এবং অনেকেই ভাবেন যে অ্যাজমার কি টেস্ট বলে কি স্পাইরোমেট্রি। নো, স্পাইরোমেট্রি না, এটা আমাদেরকে বুঝতে হবে যে, হ্যাঁ রেজা, এই রেজা কেমন আছো? রেদওয়ান, হ্যাঁ ভালো আছো না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা অ্যাজমার ডায়াগনোসিসের জন্য প্রথমে তো হিস্ট্রি নিতে হবে, তারপর কিছু অবজেক্টিভ টেস্ট করাতে হবে। হ্যাঁ, এই অবজেক্টিভ টেস্টগুলাই কিন্তু অনেক মজার, বিশেষ করে এটা সম্পর্কে সবার অত ভালো ধারণা নেই, কি করে পিক ফ্লো করে এবং কেন, কিভাবে ডায়াগনোসিস করে, পিক ফ্লো দিয়ে কিভাবে ডায়াগনোসিস করে। যেমন খুব সহজে আগে বলি যে ব্রঙ্কো ডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, এটা একটা টেস্টের নাম। এই টেস্টটা আমরা স্পাইরোমেট্রি দিয়ে করতে পারি, ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। আবার ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট আমরা পিক ফ্লো দিয়ে করতে পারি, দুটো যন্ত্র দিয়ে একটা টেস্ট করা যায়। তাহলে টেস্টের নাম কিন্তু স্পাইরোমেট্রি না, টেস্টের নাম কিন্তু পিক এক্সপিরেটরি ফ্লো রেট না, টেস্টের নাম হচ্ছে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। সেটা আমরা করতে পারি হচ্ছে স্পাইরোমেট্রি দিয়ে, স্পাইরোমিটার দিয়ে করতে পারি, এবং পিক এক্সপিরেটরি ফ্লো মিটার দিয়ে বা পিক ফ্লো মিটার দিয়ে করতে পারি। হ্যাঁ, তাহলে অনেকে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার জানে না যে আসলে স্পাইরোমেট্রি কোনো টেস্টের নাম না। স্পাইরোমেট্রি একটা পরীক্ষা, সেটা ধরেন আমরা যেমন সিবিসি একটা ব্লাড টেস্ট, বাট আমি যদি বলি যে ব্লাড এক্সামিনেশন, তাহলে হবে কি করবে রোগী? সিবিসি করবে নাকি ভিরাল টেস্ট করবে নাকি কোন টেস্টটা করবে, এটা স্পেসিফিক হতে হবে না?
তাহলে এটা জেনে রাখলেন যে আজকে এতক্ষণে একটা কথা, যে একটা টেস্টের নাম যদি বলতে বলি আমরা বলবো যে ব্রঙ্কো ডায়ালেটর রিভার্সিবিলিটি টেস্ট। তারপরে যদি কোশ্চেন করি যে এটা আপনি কিভাবে করবেন, তখন আপনি বলতে পারেন স্যার এটা কি আমি স্পাইরোমিটার দিয়ে করব নাকি আমি পিক ফ্লো দিয়ে করবো, দুইভাবে করা যায়। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে আমি দেখবেন আমার একটা ভিডিও আছে যে কি করে বিনা পয়সায় একেবারে একটা রুগীকে টেস্ট করিয়ে দিতে পারবেন। আপনার চেম্বারে একটা রুগী আসলো সিমটম নিয়ে, তাকে আপনি কিভাবে আপনি ব্রঙ্কোডাইলেটর দিয়ে চেম্বারের ভিতরে একটা স্পেসার দিয়ে ব্রঙ্কোডাইলেটর দিয়ে আপনি পিক ফ্লো করে তার রিভার্সিবিলিটি টেস্ট করে ফেলতে পারেন, মানে একেবারে স্পট ডায়াগনোসিস। আলহামদুলিল্লাহ, হ্যাঁ রেদওয়ান ভালো আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে ব্যাপারটা, এই জিনিসগুলো আমরা চাইলে একেবারে নিজস্ব চেম্বারে করে ফেলতে পারি এবং তেমন কোনো ইয়া নাই। হ্যাঁ আচ্ছা, এটা বলেছে কি জামি প্রশ্ন করেছে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট কি না, ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট সম্পূর্ণ আলাদা একটা জিনিস। ব্রঙ্কো প্রভোকেশন টেস্টে কি করা হয় যে ব্রঙ্কাসকে উত্তেজিত করা হয়। হ্যাঁ, উত্তেজিত করলে কি হয়, এটার যে আমাদের যে ফাংশনটা কমে যায়, অর্থাৎ এফইভিয়ন কমে আসে এবং পিক ফ্লো কমে যায়। এটা হচ্ছে ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। যেমন মেথাকোলিন চ্যালেঞ্জ টেস্ট করা হয়, অর্থাৎ এটাকে উত্তেজক পদার্থ দিয়ে ব্রঙ্কাসকে উত্তেজিত করা হয়, যেরকম অ্যাজমাতে উত্তেজিত হয়ে কন্ট্রাকশন করে, সাডেন কন্ট্রাকশন করে। এটা দেওয়ার ফলে যদি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট যদি কি হয় পজিটিভ হয়, তাহলে কি হবে, এই উত্তেজক পদার্থ গিয়ে তাকে সাডেন কন্ট্রাকশন করবে, অর্থাৎ অ্যাজমা রোগী যেভাবে কন্ট্রাকশন সেরকম হবে। হলে পরে তখন আমরা কি হবে, এটা ফাংশন ডিটেরিয়েট করবে, অর্থাৎ এফইভিয়নটা কমে যাবে। হ্যাঁ, তারপর পিইএফটা কমে যাবে, মানে পিক ফ্লোটা কমে যাবে। ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট হচ্ছে এক ধরনের নেগেটিভ টেস্ট, অর্থাৎ আপনার ফাংশনকে কমিয়ে ফেলতেছে। আর রিভার্সিবিলিটি টেস্ট মানে হচ্ছে আপনার ফাংশনকে বাড়িয়ে ফেলছে। যেমন আপনি ব্রঙ্কো ডাইলেটেশন করার আগে তার ফাংশনটা কম ছিল, তারপর যখন আপনি ব্রঙ্কো ডাইলেটর দিলেন তখন ফাংশনটা বেশি হবে, তখন এটা ইমপ্রুভ করে। হ্যাঁ, তাহলে দুটো সম্পূর্ণ বিপরীত, এক না, দুটো সম্পূর্ণ বিপরীত। হ্যাঁ, বাচ্চাদের কিভাবে ডায়াগনোসিস করব, হ্যাঁ রাহাত, এটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা আমাদের আজকে পড়ার সাবজেক্টই আছে। আমরা শুরু করছি আজকে, শেষ কবে হবে জানি না। তার ভিতরে মোটামুটি কেমনে হিস্ট্রি নিতে হয়, বাচ্চাদের কিভাবে, অ্যাডাল্টের কিভাবে, সব বলবো। এটা এখন কেবল তবলার টুংটাং শুরু হয়েছে, এটা কোনো ক্লাস শুরু হয়নি। হ্যাঁ মানে টুংটাং শুরু হয়েছে কেবল, আসল ক্লাস পরে শুরু হবে আর কি। হ্যাঁ, সালবিটামল 20 মিনিট ইফ ইমপ্রুভমেন্ট, এফইভিয়ন 15%, 200 ml রিভার্সিবিলিটি স্কেলার ব্রঙ্কো। হ্যাঁ, আমরা রুবেল বলবো যে আমরা কি নেবুলাইজার দিয়ে করব নাকি স্পেসার দিয়ে করব। হ্যাঁ, অ্যাকচুয়ালি গাইডলাইনে কিন্তু রিকমেন্ড করে স্পেসার দিয়ে করার জন্য। হ্যাঁ, ইনহেলার স্পেসার দিয়ে, লার্জ ভলিউম স্পেসার দিয়ে আমরা রিভার্সিবিলিটিটা সাধারণত করি। নেবুলাইজ দিয়েও করা যায়, বাট আমরা নেবুলাইজ কেন ব্যবহার করি না, নেবুলাইজ ব্যবহার কি কি প্রবলেম, সে তার চেয়ে আমাদের এমডিআই উইথ স্পেসার কেন ভালো, কি কি কারণে ভালো, হ্যাঁ কতগুলা কারণে ভালো, সব আমরা ইনশাল্লাহ বলবো। এরপর আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাজমা, যে অ্যাজমা হয়তো কোনো রোগী এমনও পাবেন যে তার আসলে অ্যাজমা নেই, কিন্তু তাকে অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস করে রাখা হয়েছে। এবং এই যে একবার একজন যে ডায়াগনোসিস করছে বা ইনহেলার তাকে দিয়ে দিছে, এরপর যে ডাক্তারের কাছে যাচ্ছে ও সেটা দেখে দেখে তাকে অ্যাজমার চিকিৎসা দিয়ে দিচ্ছে। এরকম আমার চেম্বারে আমি অনেক রোগী পেয়েছি, পরবর্তীতে দেখছি যে আসলে তার অ্যাজমা ছিল না। হ্যাঁ, হয়তো হাইপার ভেন্টিলেশন সিন্ড্রোম নিয়ে গেছে, অথবা তার হয়তো ভাইরাল কোনো প্রবলেম নিয়ে গেছে, বা হয়তো তার কোনো নিউমোনিয়া বা অন্য কোনো প্রবলেম নিয়ে তার ডাক্তারের কাছে গেছে, সে লাংসে দেখছে, হ্যাঁ তার রঙ্কায় আছে অথবা তার হুইজ আছে, দেখেছে, দেখার পরে তাকে ইনহেলার দিছে এবং এরপরে সে যত ডাক্তারের কাছে গেছে তাকে এই অ্যাজমার চিকিৎসাটা আর বন্ধ করেনি। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে অনেক সময় আমরা কি করি যে অ্যাজমা না, তারপরও তাকে অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস করি। আবার অনেক সময় কি করি যে অ্যাজমা আছে কিন্তু তাকে আমরা ওভাবে ডায়াগনোসিস করি নাই। এই জন্যে আমাদের কথা হলো যে বাচ্চাদের ছাড়া অ্যাডাল্ট যারা মোটামুটি পিক ফ্লোতে ফু দিতে পারে, অথবা যাদেরকে আপনি একটা এক্সপেরিমেন্টটি করার মতো যাদের বয়স হয়েছে 6 বছর বা তারও বেশি বাচ্চা, অনেক সময় 7-8 বছরের বাচ্চারা খুব ভালো এক্সপেরিমেন্টটিতে ফু দিতে পারে, অনেকে পারে না, এক একজন সবাই আলাদা ইন্ডিভিজুয়াল, আমি বারবার বলেছি। তো এখন আমাদের কি করতে হবে যে একটা অবজেক্টিভ টেস্ট দিয়ে আপনাকে প্রমাণ করা উচিত যে এটা আসলে অ্যাজমা, এবং সেটা লিখে রাখা উচিত। সেটা আপনি ডায়াগনোসিসটা লিখে রাখতে হবে যে আপনি কিভাবে অ্যাজমা ডায়াগনোসিস করছেন। যেমন
আপনি লিখলেন যে ব্রঙ্কিয়াল অ্যাজমা, হ্যাঁ, তারপর ডায়াগনোসিস কনফার্মড বাই ব্রঙ্কিয়া, কি লিখবেন, কি কি বলেছি বলেন তো একটু আগে, ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, হ্যাঁ, ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট বাই স্পাইরোমিটার। তারপর লিখে রাখবেন যে FEV1 এ চেঞ্জ কত পেয়েছেন, হ্যাঁ, মোর দ্যান 12% বা কতটুক, বা লিখে রাখবেন যে চেঞ্জ 200 ml এর বেশি পেয়েছি, কতটুক চেঞ্জ পেয়েছেন সেটা লিখে রাখবেন, বা লিখে রাখলেন যে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট বাই পিক এক্সপিরেটরি ফ্লো মিটার বা PF, হ্যাঁ। তারপরে লিখে রাখবেন যে কতটুক ছিল, মানে কত চেঞ্জ পেয়েছেন, মানে মোর দ্যান কত পার্সেন্ট, 20% অথবা 60 ml, কিভাবে কতটুক, 60 লিটার পার মিনিট কতটুক পেয়েছেন, এটা লিখে রাখতে হবে। তাহলে আপনি যে ডায়াগনোসিস করলেন অ্যাজমা, কি কিসের ভিত্তিতে অ্যাজমা ডায়াগনোসিস করছেন, এটা আপনার রেকর্ড থাকতে হবে। কিন্তু আপনি দেখবেন বেশিরভাগ সময় এই জিনিসটা নাই। ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি, হ্যাঁ মাসুদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, ঠিক আছে। তাহলে এটা বাই অবজেক্টিভ টেস্ট, এটা আপনার থাকতে হবে। এবং হিস্ট্রিতে আপনি, আমরা যেমন বাচ্চাদের ক্ষেত্রে হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি এবং লো প্রবাবিলিটি, এই 3 ধরনের আমরা ক্যাটাগরাইজ করি। তো আমাদের এই পর্যন্ত কি পেলাম, যে ওভার ডায়াগনোসিস অথবা আন্ডার ডায়াগনোসিস দুটোই আমরা পাই, হ্যাঁ, দুটোই পাই। এই কারণে সবসময় রিকনফার্ম দ্য ডায়াগনোসিস, এটা মনে রাখবেন। আপনি একটা রুগীকে অ্যাজমার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন কিন্তু রেসপন্স করছে না, অলওয়েজ মাথায় থাকবেন যে তাকে রিকনসিডার করতে হবে, ডায়াগনোসিস আমার হয়তো সঠিক নাও হতে পারে, অলওয়েজ ওপেন মাইন্ড থাকবেন। একবার আপনি করে ফেলেছেন ডায়াগনোসিস, চিকিৎসা দিয়ে ফেলেছেন, তার মানে এই না যে এই ভুলটা আপনার সারা জীবন কন্টিনিউ করতে হবে। তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড আর একটা থিং হচ্ছে যে অনেক সময় হয় কি, যে আমরা ধরেন একটা রুগীকে আমরা অ্যাজমা ডায়াগনোসিসই করছি না, হ্যাঁ, সেটাও কনফার্ম করতে হবে যে হ্যাঁ আসলে এর অ্যাজমা, এটাকে কনফার্ম করতে হবে। ডায়াগনোসিস সবসময় আমরা অবজেক্টিভ টেস্ট দিয়ে কনফার্ম করব। আজকে আমি যতটুকু পারি কভার করব, হ্যাঁ, কি কি অবজেক্টিভ টেস্ট আছে, হ্যাঁ, এগুলো আমি জানি না কভার করতে পারবো কিনা, কারণ অনেক বড় একটা চ্যাপ্টার নিয়ে আমরা বসছি, বিশেষ করে প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি, লো প্রবাবিলিটি। এখন বাচ্চাদের ক্ষেত্রে একটা জিনিস হয় যে অনেক সময় আমরা বাচ্চাকে অ্যাজমা হিসেবে ডায়াগনোসিস করতে পারি না। তার কয়েকটা কারণ। এক হচ্ছে যে আমরা বাই অবজেক্টিভ টেস্ট আমি কনফার্ম করতে পারছি না, কারণ বাচ্চাটা পিক ফ্লোতে ফু দিতে পারে না, বাচ্চাটাকে স্পাইরোমেট্রি করা সম্ভব হচ্ছে না। তাহলে এবার আমরা কিভাবে বাচ্চাকে ডায়াগনোসিস করব, বা আমরা কি বাচ্চাকে অ্যাজমা হিসেবে লেবেল করব কিনা, এটা নিয়ে একটা তর্ক আছে। তো অনেকে বলছে যে হ্যাঁ অ্যাজমা ইজ অ্যাজমা, তাকে অ্যাজমা হিসেবে লেবেল করতে হবে। কিন্তু এখন একটা প্রশ্ন আপনাদের করি, দেখি কে কে উত্তর দিতে পারেন। আমরা প্রায় 200 ছুঁই করছে, হ্যাঁ, অনেকেই আজকে ক্লাসে আসে নাই, তার মানে গত ক্লাস তাদের পছন্দ হয়নি, আজকে তারা ক্লাসে আসে নাই। হ্যাঁ, তো যে গত ক্লাসে তো প্রায় 300-র উপরে ছিল, তো আজকে হয়তো তাদের পছন্দ না হতে আজকে আসে নাই। তো যাক, এবার যে প্রশ্নটা করি দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ধরি যে একটা ক্লাসে ধরেন 33 জন বা 30 জনের মতো বাচ্চা আছে, হ্যাঁ, স্কুলের, তাহলে তাদের ভিতরে কতজনের অ্যাজমা হওয়ার সম্ভাবনা, বা অ্যাজমার বাচ্চা কয়টা থাকতে পারে এই 33 জনের ভিতরে, এইটা একটু অ্যান্সার করেন সবাই। হ্যাঁ, ধরেন 33টা বাচ্চার ভিতরে কয়জনের অ্যাজমা থাকতে পারে আপনারা, আরে আন্দাজে বলতে থাকেন না, অসুবিধা নাই তো, একেবারে সঠিক হইতে হবে তো না, লাগে গেলে লাগে গেল, জানি না ঠিক আছে, লাগে গেলে লাগে গেল, অসুবিধা নেই। দেন এরপর কিন্তু পুরস্কার থাকবে, বুঝছেন, আমি ওদিন বলছিলাম না পুরস্কার দিব কিন্তু, হ্যাঁ, আজকে এরপরে একদম আটঘাট নিয়ে বসবো। হ্যাঁ আশরাফ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে অনেকে আসতেছে না ক্লাসে, গত ক্লাস বা আগের ক্লাসগুলো পছন্দ নেই রে, আজমা মনে হয় ভালো লাগবে না শেখা। 5% না, আরে বলছি কতজন, পার্সেন্টেজ চাই নাই। 33 জনের মধ্যে কয়জনের অ্যাজমা হতে পারে বলে আপনি, ইয়েস, এই এটা কে রে, সাইদ জামেল, কি সাইদ সালাম রাহাত, এই উত্তর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এক্সিলেন্ট এক্সিলেন্ট, হ্যাঁ, উত্তর প্রথম উত্তরই কারেক্ট হয়ে গেছে ওর, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। রাহাতের জন্য হাততালি সবাই, কংগ্রাচুলেশন রাহাত। সাইদ সাইদ সালাম রাহাত, হ্যাঁ, ওকে, কংগ্রাচুলেশন। আজকে প্রথম পুরস্কার সে পেয়ে গেল, হ্যাঁ, আমাদের সবার ভালোবাসা এবং দোয়া, হ্যাঁ, ইনশাল্লাহ। তো এটা যদি কেউ রেকর্ড রাখতে পারে, আমি কিন্তু তার জন্য পুরস্কারের ব্যবস্থা অবশ্যই করবো। হ্যাঁ, কেউ যদি রেকর্ড রাখে, আমি জানি না কেউ রেকর্ড করছে কিনা, যে এই যে এই রাহাতের নাম এসেছে, হ্যাঁ, নাকি একটা স্ক্রিনশট রেখে দিব, এটা একটা স্ক্রিনশট রেখে দিই না, ওকে, একটা পাইছি, স্ক্রিনশট রেখে দিছি। হ্যাঁ, তো রাহাত
তোমাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে একদম সঠিক উত্তর রাহাতের। কারণ হচ্ছে যে 11 জনের ভিতরে একজন, হ্যাঁ এটা হচ্ছে রেশিও, ইউকের ডাটা আর কি, 11 জনের ভিতরে একজন। হ্যাঁ, তাহলে 33 জনের ভিতর 2 থেকে 3 জন আমরা, বা 30 জনের ভিতরে 2 থেকে 3 জন। হ্যাঁ মোটামুটি, হ্যাঁ মোস্ট ওয়েলকাম, হ্যাঁ মোস্ট ওয়েলকাম রাহাত। তাহলে এইটা হচ্ছে যে মানে আপনার একটা ক্লাস, আপনার দেখেন এইভাবে আমরা মনে থাকবে না এবার। হ্যাঁ যে তাহলে আমাদের প্রায় 11 জন। এখন প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন দেখি, এটা কে অ্যান্সার করতে হবে। ধরেন এই যে বাচ্চাদের, যে অনেকে মায়েরা প্রশ্ন করে না, এই যে আমার যে বাচ্চা, এই বাচ্চার অ্যাজমা কি ভালো হয়? হ্যাঁ বাচ্চাদের অ্যাজমা কি ভালো হয়? উত্তর দিতে পারবেন কেউ? এই যে বাচ্চাদের যে অ্যাজমা হয়, এটা কি ভালো হয়? ভালো হয় কি হয় না? হ্যাঁ এটা উত্তর দিতে পারবেন? আচ্ছা আমি একটু সাহায্য করি, যে ধরেন বাচ্চাদের অ্যাজমার প্রিভ্যালেন্স কিরকম, হ্যাঁ এবং বড়দের অ্যাজমার প্রিভ্যালেন্স কিরকম, এটা বলতে পারবেন? হ্যাঁ বাচ্চাদের এবং বড়দের অ্যাজমার প্রিভ্যালেন্স বলতে পারবেন কেউ? বাচ্চাদের এবং বড়দের অ্যাজমার প্রিভ্যালেন্স কেউ আছে? কেউ আছেন কি? হ্যাঁ পারবেন না? না আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাধারণত এগুলা বিভিন্ন জায়গায় অনেক রকম ডাটা আছে। বাচ্চাদের ধরেন 10 থেকে 11%, হ্যাঁ 12%ও কোথাও কোথাও। একটু আগে যে আমরা হিসাব দিলাম যে 33 জনে একজন, হ্যাঁ মানে সরি 11 জনে একজন, হ্যাঁ তাহলে কি হয়? আর 33 জনে 2-3 জন হলে কি হয়? হ্যাঁ 33 জনে 2-3 জন হলে কি হয়? হ্যাঁ এই তো অনেকে বলছেন ইয়েস হয় হয়, জি হয়, অনেকে বলছেন গুড। তাদের আইকিউ ভালো। কারণ হচ্ছে আমরা দেখেন মানে আমাদের বড়দের ক্ষেত্রে প্রিভ্যালেন্স কম, বাচ্চাদের ক্ষেত্রে প্রিভ্যালেন্সটা বেশি। ঠিক আছে, হ্যাঁ 1/3 20 বছরের মধ্যে ভালো হয়। আসলে সেটা নিয়ে আমরা কথা বলবো, ভালো হয় কি হয় না এটা নিয়ে ভবিষ্যতে কথা বলবো। তাহলে এইটার প্রশ্নের উত্তরটা সহজ কোনো উত্তর না। উত্তরটা হচ্ছে এরকম যে অ্যাডাল্টের প্রিভ্যালেন্স কম, হ্যাঁ 5% 6%, বাচ্চাদের প্রিভ্যালেন্স বেশি। তাহলে এই যে বাকি যারা থাকলো মনে করেন প্রায় 5 to 6%, তাহলে এদের মানে অ্যাজমাটা গেল কো? এরা কি মরে গেল? সবাই মরে গেল না তো। তাহলে এরা তো পপুলেশনের ভিতরেই আছে, তাহলে নিশ্চিত তারা ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গোলাম রাব্বানি এক্সিলেন্ট, হ্যাঁ এই তো 12-15% এরকমই। তো তার মানে এই যে অংশটা তাহলে 50%-এর মতোই তো প্রায় ভালো হয়ে গেছে। হ্যাঁ অ্যাডাল্টের থেকে অ্যাডাল্ট হতে হতে প্রায় 50%-এর মতো ভালো হয়ে গেছে। এখন অ্যাজমাতে একটা কথা আছে যে আমরা কমপ্লিট রিমিশন বলতে পারি না, হ্যাঁ রিমিশন বলতে পারি, এটা রিসার্চের ব্যাপার, এটা আমাদের কোনো ইয়ে না। বলতে পারি যে তার অ্যাজমাটা রিমিশন আছে, কারণ অনেকের আবার অ্যাজমাটা ফেরত আসে। হয়তো চাইল্ডহুডে অ্যাজমা ছিল, তার 5-6 বছরের বয়স পরে তার ভালো হয়ে গেছে। এবং গ্রামে দেখবেন একটা কথা চালু আছে যে বাচ্চা ডুব দিতে পারলে ভালো হয়ে যায়। হ্যাঁ তারপরে হ্যাঁ আমার একটু গলা বসে গেছে আজকে, প্রথমেই বলছি রিয়াদ পরে এসেছে, ঠান্ডা লাগেনি, গলাটা বসে গেছে। হ্যাঁ নাক ঠিক আছে। গলাবাজি করতে করতে গলা বসে গেছে। আচ্ছা তো যাই হোক, তো এখন বাচ্চাদের ক্ষেত্রে আমাদের প্রিভ্যালেন্স বেশি, বড়দের ক্ষেত্রে প্রিভ্যালেন্সটা কম। তাহলে নিশ্চয়ই মাঝখানে এটা ভালো হয়। তবে আমরা 100-এ 100 ভালো হয় এই কথাটা বলতে পারি না, বাট এটা রিমিশনে চলে যায়। তো অনেকের আবার রিমিশন থেকে কি হয়, বিশেষ করে মানে দেখা গেলে অ্যাডোলেসেন্ট অনেকে আবার স্মোকিং শুরু করে, এদের কিন্তু আবার এটা ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি। বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা, তারা কিন্তু স্মোকিং করে শুরু করে দেয় ওই সময়টা, অনেক সময় স্মোকিং করে, হ্যাঁ তাদের কিন্তু আবার এটা মানে ফেরত আসার সম্ভাবনা বেশি। তো এই জন্যে এটা একটা আপনাদের ডাটা, যে অনেক সময় আমাদের যখন অ্যাডোলেসেন্টরা আসে, বাবা মা নিয়ে আসে, হ্যাঁ 18-19 বছরের ছেলে, আমরা কিন্তু ঠাস করে স্মোকিং হিস্ট্রিটা নিতে পারি না, বা কেবল একটু কলেজে কলেজে উঠছে, তাহলে প্রয়োজনে বাবা মাকে আলাদা করে বের করে দিয়ে এই ছেলেটার সঙ্গে বা মেয়েদের খুব রেয়ার বাংলাদেশে, তাকে সুন্দর করে জিজ্ঞেস করতে হবে, এই বন্ধু বান্ধবের সাথে দিয়ে একটা দেওয়া নাকি। হ্যাঁ মানে এটা একটা একটা ইম্পর্টেন্ট ক্লু দিলাম আপনাদেরকে, এই ক্লুটা লাগে। হ্যাঁ আপনি যখন মনে করেন যে রোগীদের ডায়াগনোসিস করবেন, এই ক্লুগুলো লাগবে। তখন আপনার যখন আপনি জানেন যে একটা মানে ক্লাসরুমের ভিতরে 33টা বাচ্চা বা 30টা বাচ্চা থাকলে তার ভিতরে 2-3 জনের অ্যাজমা হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু ডাটা, এবং তখন আপনার কি হবে, মানে তার মানে এটা একটা খুব কমন একটা ডিজিজ। তাহলে এইভাবে আমরা দেখলাম যে রিমিশন হয়, কিন্তু 100% বলা যাবে না, এটা আবার ফেরত আসতে পারে জীবনের যে কোনো সময়, ওল্ড এজেও ফেরত আসতে পারে। হ্যাঁ কারো 33 বছরের বা যখন ওয়ার্ক প্লেসে যায় তখনও কিন্তু ফেরত আসতে পারে। সো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
এবার আসেন পাস্ট হিস্ট্রির ভিতরে আমাদেরকে কিন্তু বার্থ হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমাদেরকে বার্থ হিস্ট্রি নিতে হবে। এখন বার্থ হিস্ট্রি কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি যে যদি আমাদের বাচ্চাদের যদি কখনো, সরি 1 মিনিট, আচ্ছা বাচ্চাদের কেন ডায়াগনোসিস ডিফিকাল্টিজ আছে এই কথাটা বলতে পারেন যে বাচ্চাদেরকে কেন ডায়াগনোসিস করতে পারি না? একটু আগে আমি অ্যান্সারটা দিয়েছি, এটা আমাদের জরুরি লাগবে, ভবিষ্যতে সামনে আগাতে হলে আমাদের এই জিনিসটা লাগবে। আমি চাই আপনারা কেউ একজন আনসার দেন। বাচ্চাদের ডিফিকাল্টিস কেন, ডায়াগনোসিস ডিফিকাল্ট কেন বাচ্চাদের ক্ষেত্রে? একটাই কথা বলে ফেলছি অলরেডি, আনসার দিয়ে ফেলছি, বলতে পারবেন না? ইয়েস, এক্সিলেন্ট। এই যে জুবাইর উত্তর দিয়েছে, বাচ্চারা ফু দিতে পারে না, অর্থাৎ তাদের আমি অবজেক্টিভ টেস্টটা আমরা করতে পারতেছি না। ইয়েস, এক্সিলেন্ট, এটা হচ্ছে যে ব্যাপার। তো এই জন্য আমরা কখনোই বাচ্চাদের ব্যাপারে কনফার্ম করতে পারবো না। এজন্য আমরা বাচ্চাদেরকে বলি হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি এবং হচ্ছে লো প্রবাবিলিটি। হ্যাঁ, হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি এবং লো প্রবাবিলিটি। আরও অনেকগুলো ব্যাপার আছে, যেমন হচ্ছে যে অনেক সময় মানে প্যারেন্টের ব্যাপারে প্যারেন্টরা এটা স্বীকার করতে চায় না, বা অ্যাজমা হিসেবে তাদেরকে সিল মেরে দিলেও কিন্তু ভবিষ্যতে সমস্যা আছে। যেমন আপনি ছোটবেলায় তাকে অ্যাজমা হিসেবে সিল মেরে দিলেন, এটা আমাদের দেশে সমস্যা না, বিদেশে আর কি, বিদেশে তো হেলথ রেকর্ডগুলো কিন্তু থাকে। ছোটবেলায় যে তাকে অ্যাজমা হিসেবে একটা সিল মেরে দিয়েছে ডায়াগনোসিস, পরবর্তীতে বড় হয়েছে ওই যে ওই সিলটার কারণে সে আর পাইলট হইতে পারে নাই, সে আর্মিতে যাইতে পারে না, ডিফেন্সে যাইতে পারে না, যে কেন তার অ্যাজমা আছে। কিন্তু অথচ তার ওই যে ছোটবেলায় তাকে যদি ডায়াগনোসিসটা ওখানে সিল মেরে না দিত, আর ওদের দেশের সিস্টেম হচ্ছে সিল মারলে সারা জীবন ওই সিল থাকবে, আমাদের দেশের মতন। আমাদের দেশে তো মনে করেন ডাটা রেকর্ড করে না, সো এই কারণে আর কি। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আসেন স্মোকিং এর ব্যাপারে, বাচ্চাদের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি? তার ভিতরে নাম্বার 1 হচ্ছে স্মোকিং। কোনটা আপনারা কি জানেন যে স্মোকিং এর কারণে যে মানে লাংসের যে ডেভেলপমেন্ট, হ্যাঁ এখানে প্রবলেম হয়। তারপরে হচ্ছে যে মা যদি স্মোক করে সেক্ষেত্রে বাচ্চা ছোট হতে পারে, বাচ্চার লাংস ছোট হতে পারে, এগুলো রিসার্চের ডাটা। তো ম্যাটারনাল স্মোকিং হিস্ট্রি এটা আসলে আমাদের দেশে খুব একটা কমন না ও দেশের জন্য, যার পরও জানতে হবে। আমরা যেহেতু জিনা গাইডলাইনগুলো ফলো করছি বা ইন্টারন্যাশনাল একটা কোর্সে আমরা আছি। তারপর হচ্ছে যে ফার্স্ট হ্যান্ড স্মোকিং, সেকেন্ড হ্যান্ড স্মোকিং এবং থার্ড হ্যান্ড স্মোকিং, এই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা? ফার্স্ট হ্যান্ড স্মোকিংটা কি এটা আমরা সবাই জানি না যে আমি নিজে ধূমপান করছি। সেকেন্ড হ্যান্ড স্মোকিংটা কি, যে আপনার পাশে সে ধূমপান করছে না, বাট আপনি যে ফু করে ধোঁয়া দিতেছেন সেই ধোঁয়াটা সে নাক দিয়ে টেনে নিচ্ছে, সে হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্মোকিং। আর দেখি থার্ড হ্যান্ড স্মোকিং কে বলতে পারে, দেখে একজন থার্ড হ্যান্ড স্মোকিং, হ্যাঁ কে বলতে পারে? খুব অল্প সময়ের জন্য সুযোগ দিব, থার্ড হ্যান্ড স্মোকিং। হ্যাঁ, থার্ড হ্যান্ড স্মোকিং, থার্ড হ্যান্ড স্মোকিং কে বলতে পারে? যে ফার্স্ট হ্যান্ড স্মোকিং হচ্ছে আমি সিগারেট খাচ্ছি, সেকেন্ড হ্যান্ড হচ্ছে ফু দিছি, ধোঁয়াটা যার নাকে ঢুকতেছে, আপনার পাশের বন্ধু বান্ধব বা বাসের পাশের যাত্রী, হ্যাঁ বা আপনার মানে যার সঙ্গে রুম শেয়ার করছেন সে হয়তো হ্যাঁ টানতেছে, আপনি ঘ্রাণ পাচ্ছেন, ঘ্রাণ মানে আপনি ধোঁয়াটাই যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড স্মোকিং। থার্ড হ্যান্ড স্মোকিং কে বলতে পারে? যে কোনো একজন, এনি ওয়ান। হ্যাঁ, মা স্মোকিং করলে না বাইরে থেকে ধোঁয়া আসে না, ধোঁয়া তো আসলোই, হলো না, দুজন ট্রাই করেছে হয়নি। ইয়েস, এই যে কে, রুবেল গোলাম রাব্বানি, এক্সিলেন্ট, রুবেল গোলাম রাব্বানি সুন্দর উত্তর দিয়ে দিয়েছে। হচ্ছে যেমন ধরেন প্যারেন্ট বাবা বাইরে থেকে সিগারেট খেয়ে আসলো, এসে বাচ্চাটাকে কোলে নিল, তাহলে তার জামা কাপড়ের যে গন্ধ আছে, দুর্গন্ধ আছে, ধোয়া আছে, সেটা হচ্ছে তার এটা। তো বাচ্চাটাকে কোলে নিলেও কিন্তু সেটা তার থার্ড হ্যান্ড স্মোকিং হচ্ছে। অথবা আপনি হয়তো গেছেন, হ্যাঁ হয়তো পাবলিক কোনো টয়লেটে গেছেন, তো ভিতরে দেখলেন কোনো ধোয়া টোয়া নাই, বাট বুঝতেছেন যে এখানে একজন আগে আগাম করে দিয়ে গেছে, সে টয়লেটের মধ্যে যাই মনে করেন সমানে সিগারেট টিগারেট খাইছে, সেখানে কিন্তু ধোয়া নাই, কিছু নাই, কিন্তু আপনি দুর্গন্ধ পাইতেছেন সবকিছু, সেটাও থার্ড হ্যান্ড স্মোকিং। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ধোয়া ছাড়া যে স্মোকিং সেটাও ইভেন ক্ষতিকর, সেটাও ইভেন ক্ষতিকর। হ্যাঁ, এটা বুঝলেন তো, সেটাও ইয়েস, এটা হচ্ছে ইভেন। তো রিসার্চে দেখা গেছে যে থার্ড হ্যান্ড স্মোকিংও বাচ্চাদের জন্য ক্ষতিকর।
তো এই জন্য আমাদের অবশ্যই অ্যাক্টিভ স্মোকিং এবং পেসিভ স্মোকিং দুটোই তার জন্য ক্ষতিকর, এটা মনে রাখবেন। অনেক সময় বার্থ হিস্ট্রি আমাদের নিতে হবে, কারণ যদি প্রিম্যাচিউর বাচ্চা হয় সেক্ষেত্রে তার এয়ারওয়েগুলা এয়ারওয়েজগুলা স্মলার থাকে, পরবর্তীতে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা অ্যাজমা হলে তার হয়তো মানে আউটকামটা ভালো থাকে না। অনেক সময় এই ধরনের বাচ্চাকে বারবার হসপিটালাইজড হতে হয়। এই জন্যে একে বার্থ হিস্ট্রিটা একটু আমরা জিজ্ঞেস করব। তারপর আমাদের যদি দেখা যায় যে তার যদি ব্রঙ্কিওলাইটিস থাকে, তার কারণে যদি হসপিটাল অ্যাডমিশন হতে, এই হিস্ট্রিটা আমার লাগবে। হ্যাঁ, এবং এটা আপনাকে কনফার্ম করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন খুব কমন। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে আবার পড়বো। হ্যাঁ, বিশেষ করে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, হ্যাঁ, এটা দ্বারা বাচ্চা বেশি জুবাইর রুমমেটরা ডাইরেক্ট স্মোকার, তাহলে তুমি কি মানে তাহলে জুবাইর হচ্ছে মাঝে মাঝে সেকেন্ড হ্যান্ড স্মোকার আর মাঝে মাঝে হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকার। হ্যাঁ, তো দোয়া করি যেন ফার্স্ট হ্যান্ড না হোক। তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সোশ্যালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই একজন না দুইজন অ্যাংরি রিয়াক্ট দিছে জুবারের কথা, তার মানে বোধহয় তার রুমমেট হবে। তো যাক, এখন বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ আমাদের এইটা খুবই কমন ভাইরাল ইনফেকশনটা, কিন্তু এটা থেকে আমরা বাচ্চাদের বাঁচাতে পারি না, আর আসলে ওভাবে চাইও না। কারণ আমরা চাই বাচ্চারা অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে, সোশ্যালাইজেশন হবে, এতে তাদের কিন্তু ইমিউনিটি বাড়ে। হ্যাঁ, এগুলা হচ্ছে যেমন অনেক বাচ্চাকে আমরা একটা আছে না যে হাইজিন হাইপোথিসিস আছে, তো যেসব বাচ্চাদেরকে একদম কোলে পিঠে করে রাখে, একেবারে এনভায়রনমেন্টের সঙ্গে করতে দেয় না, খেলাধুলা করতে দেয় না, ধুলায়, এদের ইমিউনিটি ডেভেলপটা ভালো হয় না, এদের ইমিউনিটিটা ম্যাচিউর্ড হয় না ভালো। আর আমরা যেমন ধরেন বাঙালি, বুঝছেন, আমেরিকা যে খাইলে আমাদের ফ্যাট খারাপ হয় না, কিন্তু হবে না। আমরা পৃথিবীর যে কোনো দেশে গেলে আমরা যতই ভেজাল খাই, মানে আমরা ভেজাল খাইয়ে খেয়ে আমাদের এমন অবস্থা যে আমি পৃথিবীর যে কোনো দেশে যাই বা যেই করি না কেন, সহজে আমাদের পেট খারাপ কিন্তু হয় না। কিন্তু আমি ধরেন চট্টগ্রামে যখন ছিলাম, ইন্টার্নি ছিলাম, আমি ওই যে একটা সেন্ট্রাল হসপিটালে ডিউটি করতাম। তো ওখানে আমাদের বেশি কমন ডিজিজ কোনটা আসতো জানেন? বিশেষ করে এই যে বাচ্চাকে নিয়ে আমেরিকা থেকে আসছে এবং বাচ্চার ডায়রিয়া। এবং কোন একটা মানে লোক সে আমেরিকাতে ছিল দীর্ঘদিন, বাংলাদেশে আসছে, খেয়েই ডায়রিয়া শুরু হয়ে গেছে। মানে আমরা যে কি পরিমাণ ভেজাল খাইয়া, কেমিক্যাল খাইয়া কেমনে যে আমরা আসি, বুঝছেন, আমাদের ইমিউনিটি এমন ডেভেলপ করছে, আমাদের ডায়রিয়া এত সোজা না। হ্যাঁ, অন্য কোনো দেশে যদি আমাদের ডায়রিয়া হবে, এটা ভেরি রেয়ার। কিন্তু অন্যান্য দেশ থেকে আইসা খাইলে প্রথম ওক্তেই মাশাল্লাহ ডায়রিয়া, হ্যাঁ, এরপর মোটামুটি হাসপাতাল। হ্যাঁ, তো এই জন্য আমাদের পেট ভেজাল প্রুফ হয়ে গেছে। ঠিকই বলছে, আমাদের পেট ভেজাল প্রুফ। তো এরকম মানে এদের হাইজিন হাইপোথিসিস আছে। হ্যাঁ, তো এই জন্য হাইজিন হাইপোথিসিসটা তো বাচ্চাদেরকে বেশি লুতুপুতু করে রাখলে, হ্যাঁ, বেশি যত্নে রাখলে ওদের এই যে এক্সপোজড হয় না, হ্যাঁ, তাহলে তাদের ইমিউনিটি ভালো ডেভেলপ করে। এই জন্য আমাদের সোশ্যালাইজেশনের সুযোগ দিতে হবে, এবং ভাইরাল ইনফেকশন হবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট আমরা কিভাবে ভাইরাল ইনফেকশন থেকে আবার মানে ইয়াটাকে ডিফারেন্সিয়েট করবো, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ ভবিষ্যতে। অনেক কিছু আছে শেখার। এবং চাইল্ড ইমিউনাইজেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা যে বাচ্চাদেরকে হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জি ভ্যাকসিনটা দেই, তো সাধারণত এটা ভালোই কাজ করে, কিন্তু অনেক সময় আবার এটা কাজ করে না। তো এদের রিপিটেড যদি এরকম নিউমোনিয়া হয়, তাহলে আবার তাকে এইগুলা আবার অ্যান্টিবডি টেস্ট করতে হয়। আমি জানি না আমাদের দেশে এভাবে অ্যান্টিবডি টেস্ট করা সম্ভব কিনা, এটা বিদেশের কথা ওরা বলতেছে। অ্যান্টিবডি টেস্ট করে আবার ওদেরকে আবার এই দেওয়া হয়, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা আবার দেওয়া হয়, তাতে করে দেখা যায় আউটকামটা ভালো। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার আসেন আমরা যদি প্যাটার্নগুলো নিয়ে চিন্তা করি, অনেক ধরনের প্যাটার্ন আছে। আমি আসলে খুব সংক্ষেপে চেষ্টা করছি যে প্রবাবিলিটি নিয়ে কথা বলতে, যে হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি এবং লো প্রবাবিলিটি আমাদের ডায়াগনোসিসের ক্ষেত্রে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখন আসেন হাই প্রবাবিলিটি কারা, এটাকেও বলতে পারবেন যে কারা কারা হাই প্রবাবিলিটি, হ্যাঁ, যাদের হওয়া উচিত হাই প্রবাবিলিটি কারা, এটাকেও বলতে পারবেন? ফরেনার্সরা আসলে ডায়রিয়া হয়, ইভেন আমার খুব, হ্যাঁ, তা তো হয়, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা মাশাল্লাহ ভেজাল প্রুফ। হ্যাঁ, আমরা আমরা কোথাও গেলে খুব একটা অসুবিধা হয় না, বুঝছেন। হ্যাঁ, আমরা মাশাল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো ইমিউনিটি দিয়ে দিছে। দেখেন না, করোনাও কিছু করতে পারতেছে না, আমরা করোনার চেয়েও শক্তিশালী। হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার আসেন প্রবাবিলিটি ভিতরে আমি বলেছি যে হাই প্রবাবিলিটি, ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি, আর একটা হচ্ছে লো প্রবাবিলিটি। তা আমি আপনাদের কাছে জানতে চাই যে হাই প্রবাবিলিটি আসলে এটা কি? হ্যাঁ, এই বাচ্চাদের ক্ষেত্রে কিসের অকুপেশনাল এক্সপোজার, কি কয় এসব? হাই প্রবাবিলিটি মানে কোন কোন, আমি ধরেন একটা বাচ্চার হাই প্রবাবিলিটি আমরা বুঝবো কিভাবে?
যে তার অ্যাজমা হওয়ার সম্ভাবনা বেশি, কিভাবে বুঝবো? একটা বলেন না, দু একটা বলেন। হ্যাঁ, বললে তো ভালো হবে, ভুল হইলে তো কোনো অসুবিধা নেই। অ্যালার্জি বেশি আছে, আচ্ছা মানলাম, ও একজন বলেছে যে আমি যে অ্যালার্জি বেশি আছে। আরে ডায়াবেটিস নিয়ে আমি ক্লাস নিলে সর্বনাশ হয়ে যাবে, ওটা নিয়ে আমি ক্লাস নেওয়া সম্ভব না, এটা বুঝবে না। ফ্যামিলি হিস্ট্রি একটা পয়েন্ট, এক্সিলেন্ট। হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি আর কি কি আছে? হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি একটা পয়েন্ট, সবাই ফ্যামিলি হিস্ট্রি লিখতেছে। আর কি কি আছে? হাই প্রবাবিলিটি, অবশ্যই ফ্যামিলি হিস্ট্রি একটা পয়েন্ট। আচ্ছা, সবাই ফ্যামিলি হিস্ট্রি নিয়ে আসে, আচ্ছা বুঝছি, আর কেউ বলবে না অন্য কিছু? সবাই ফ্যামিলি হিস্ট্রি বলবে, সবাই ফ্যামিলি হিস্ট্রি বলবে, একজন বলে দিছে এখন সবাই বলতে আছে। আচ্ছা বলুক, অসুবিধা নেই, তাও একটা তো শেখা হয়েছে। যেমন হুইজ থাকবে, হুইজ। হ্যাঁ, হুইজ থাকবে, হুইজ মানে কি? হ্যাঁ, এরকম বাচ্চার মাই বলবে যে বাচ্চার বুকে শো শো করে আওয়াজ হচ্ছে, বাচ্চার বুকে শো শো করে আওয়াজ হচ্ছে। তা এটা হবে না তার হুইজ থাকলে? এখন হুইজ থাকলেই কি তার অ্যাজমা হবে? সেটা আমরা ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, সেটা আমরা কিভাবে করব সেটা বলতেছি। তারপর কাশি থাকবে, কিন্তু কাশি হলে কি অ্যাজমা বলবো? সেটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে কিভাবে কাশি হলে অ্যাজমা বলবো কিনা। তারপর ডিফিকাল্টি ইন ব্রেদিং, চেস্ট টাইটনেস। অনেক সময় বাচ্চারা চেস্ট টাইটনেস ভালো করে বলতে পারে না, বুঝাইতে পারে না। অনেক সময় বলে পেটে ব্যথা করতেছে, মানে টামি এক বলে, অনেক সময় টামি এক বলে রিপ্রেজেন্ট করে অনেক সময়। হ্যাঁ, আর হচ্ছে এই সিমটমগুলোর ভিতরে কি, এবার আসেন ডিফারেন্সিয়েট কিভাবে করব। যে ফ্রিকুয়েন্ট হয়, রিকারেন্ট হয়, মানে বারবার বারবার হচ্ছে। সাধারণত একটা মানে ভাইরাল ইনফেকশনের বাচ্চাও হয়তো 3 মাস পর্যন্ত সে অ্যাজমার বাচ্চার মতো আচরণ করতে পারে, কিন্তু একটা বাচ্চার বয়স প্রায় 1 বছর, হ্যাঁ, বা 1.5 বছর, তার ভিতরে 10-12 বার সে ডাক্তারের কাছে গেছে এরকম সমস্যা নিয়ে। হ্যাঁ, এবং তাহলে কি আমার চিন্তা করি যে তার বারবার হচ্ছে, ফ্রিকুয়েন্ট হচ্ছে, রিকারেন্ট হচ্ছে, এটা গেল একটা। তারপরে রাতে খারাপ হচ্ছে, ওটস এট নাইট অ্যান্ড আর্লি ইন দ্য মর্নিং, মানে রাত্রে অথবা ভোরের দিকে বাচ্চাটা খারাপ হয়। হ্যাঁ, তাহলে এটা একটা তার সিমটম। এখন দেখেন, তার কাশি ছিল, ডিফিকাল্টিস ব্রেদিং ছিল, চেস্ট টাইটনেস ছিল বা এ ধরনের ছিল, এবং তার কি হচ্ছে এই রাতে বা মানে আর্লি ইন দ্য মর্নিং। তাই এভাবে স্পেসিফাই করতে হবে, সিমটম থাকলে হবে না, সেটাকে স্পেসিফিকেশন দিতে হবে। আমরা এখন স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ ইমু, কি খবর, এত দেরি কেন? আচ্ছা, তারপর হচ্ছে যে কোনো একটা ট্রিগার থাকে তাদের, বিশেষ করে অনেক সময় এক্সারসাইজ ইনডিউসড হতে পারে। তারপরে পেটস, অনেক সময় পোষা বিড়াল টেলা থাকে, হ্যাঁ, এই ধরনের, বা কোল্ড থেকে হতে পারে, বা ডাম্প এয়ার থেকে হতে পারে, অথবা অনেক জোরে হাসলে বা জোরে কান্না করলে হয়তো অ্যাটাক হতে পারে। হ্যাঁ, তো তার মানে কিছু ট্রিগার থাকতে পারে, কিছু জিনিসে এটা খারাপ হয়। হ্যাঁ, এ ধরনের কিছু ট্রিগার থাকে। তাই আমি জানি না অ্যাজমাতে কিছু ট্রিগার থাকে, এরকম বাচ্চাদের ক্ষেত্রে তাহলে ট্রিগার থাকলো। এরপরে কি হচ্ছে, অনেক সময় গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরমে গেলে হতে পারে। তারপরে পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজ, অর্থাৎ তার হয়তো ক্যাডেল ক্রাম্প থাকতে পারে, এই যে মাথার মধ্যে দেখেন না একটা বাচ্চাদের ক্যাডেল ক্রাম্প হয় অনেক সময়। তারপরে তার চুলকানি থাকতে পারে, অ্যালার্জি থাকতে পারে তার, হ্যাঁ, সঙ্গে অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারে, এই ধরনের থাকতে পারে। এবং ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজ অর অ্যাজমা। হ্যাঁ, তাহলে পেশেন্টের থাকতে পারে কি, অ্যাটোপিক ডিজিজের হিস্ট্রি থাকতে পারে। তাহলে এখন যদি আমি সংক্ষেপে বলি যে টিপিক্যাল সিমটম প্যাটার্ন, এক কথায় মানে কি, তার টিপিক্যাল সিমটম থাকবে, অ্যাজমার সিমটমগুলো থাকবে, এবং প্যাটার্নটা থাকবে। প্যাটার্ন কোনগুলা? ওই যে রাতে খারাপ হয়, বারবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে, হ্যাঁ, খুব ভোরের দিকে হচ্ছে, তারপরে একটা ট্রিগারে এক্সপোজ হলে হচ্ছে, বিশেষ করে এক্সারসাইজ বা অন্যান্য কোনো ট্রিগার থাকতে পারে, যে কোনো ট্রিগার, হ্যাঁ, তার, এবং ঠান্ডা থেকে গরমে বা গরম থেকে ঠান্ডায় গেলে তার হইতে পারে। তাহলে এগুলা হচ্ছে আমার টিপিক্যাল সিমটম প্যাটার্ন। তাহলে এক লাইনে যদি আমি বলি যে তাহলে 1 নম্বর হলো টিপিক্যাল সিমটম প্যাটার্ন থাকবে। এটা ভালো করে নোট ডাউন করেন, এটা লিখে রাখেন, এটা হাই প্রবাবিলিটি আমার সব সময় লাগবে, আমি এটা নিয়ে অনেকবার জিজ্ঞেস করব। তাহলে লিখে রাখেন, হাই প্রবাবিলিটির নাম্বার 1 হচ্ছে টিপিক্যাল সিমটম প্যাটার্ন। এবং এই টিপিক্যাল সিমটম প্যাটার্নটাকে আপনাকে কি করতে হবে, এটা কিন্তু বলতে হবে যে আমি যদি জিজ্ঞেস করি যে কি টিপিক্যাল সিমটম প্যাটার্ন, তখন আপনি বলবেন যে তার সিমটমগুলা কি কি, যেমন কফ, হুইজ, ডিফিকাল্টি ব্রেদিং, চেস্ট টাইটনেস, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় টামি এক, হ্যাঁ, আর হচ্ছে আমাদের এই ফ্রিকুয়েন্ট সিমটমগুলা ফ্রিকুয়েন্ট হতে হয়, বারবার হতে হয়, অনেক সময় রাতে খারাপ হয়ে যায়, গভীর রাতে বা সকালের দিকে খারাপ হয়, এবং কোনো একটা ট্রিগারের সাথে এটা সম্পর্ক থাকে, অনেক সময় ঠান্ডা থেকে গরমে, গরম থেকে ঠান্ডা গেলে হয়। তাহলে এইভাবে আপনার একটা টিপিক্যাল সিমটম প্যাটার্ন দিলেন। নেক্সট কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজেস।
তাহলে এক হচ্ছে টিপিক্যাল সিমটম প্যাটার্ন, 2 হচ্ছে পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজেস, হ্যাঁ বাচ্চার কোনো অ্যাটোপিক ডিজিজ আছে কিনা। 3 নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অ্যান্ড অর অ্যাটোপিক ডিজিজেস। তাহলে বুঝছেন 3টা জিনিস বললাম। এক হচ্ছে টিপিক্যাল সিমটম প্যাটার্ন, লিখতেছেন তো এখানে কমেন্টে লেখেন, নাহলে বুঝতেছি না। 2 হচ্ছে পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজেস। 3 হচ্ছে পার্সোনাল ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অর অ্যান্ড অর অ্যাটোপিক ডিজিজেস অ্যান্ড অর। তাহলে এই 3টা পাইছেন। আর একটা বলতে পারবেন? হ্যাঁ আর একটা বলতে পারবেন? অনেক কঠিন হয়ে গেছে। এরপর হচ্ছে যে ওয়াইড স্প্রেড হুইস, হ্যাঁ হুইস, সেটা হয়তো আপনি স্টেটো দিয়ে দেখলেন বুকের মধ্যে শো শো করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ এরকম শো শো করে আওয়াজ হচ্ছে, হ্যাঁ আপনি এটা নিজে দেখলেন, হ্যাঁ বাচ্চা মা হিস্ট্রি দিলে সেটা ভিন্ন, সেটা হিস্ট্রির মধ্যে চলে যাবে, কিন্তু আপনি নিজে ক্লিনিক্যালি দেখলেন, স্টো তো বুকে বসায়, তো আপনি যদি বুকে বসায় দেখেন হ্যাঁ যে তার হুইজ নাই, তার মানে কি এটা অ্যাজমা হবে না? হতে পারে, কারণ একটা অ্যাজমা রোগী যখন স্বাভাবিক থাকে সে সম্পূর্ণ স্বাভাবিক। একটা অ্যাজমা রোগী যদি আপনি এক্সপেরিমেন্টটি করে দেখেন যে এক্সপেরিমেন্টটিতে নর্মাল আছে, তার মানে কি তার অ্যাজমা নেই? অ্যাজমা থাকতে পারে, কিন্তু আপনি ওই সময়টা সে ভালো ছিল, তাহলে এই সময় ভালো থাকা মানে যে তার অ্যাজমা, এটা বলা যাবে না। বলা যাবে অ্যাজমা নাই একথা বলা যাবে না। তাইলে নর্মাল এক্সপেরিমেন্টরি টেস্ট এইটা কখনো এটা এক্সক্লুড করে না যে তার অ্যাজমা নাই, এটা এক্সক্লুড করে না, তার মানে অ্যাজমা থাকতে পারে, হ্যাঁ হয়তো ওই সময়টা সে একদম ভালো আছে, এই জন্য তার রিপোর্টটা নর্মাল আসছে। আপনি পিক ফ্লো করালেন, করায় দেখলেন রিপোর্টটা একদম নর্মাল আসছে, তার মানে কি তার অ্যাজমা হইতে পারে না? হইতে পারে, হ্যাঁ তাহলে এই জন্য নর্মাল টেস্ট দিয়ে এটা বলা যাবে না। অনেক সময় আমি হয়তো ডায়াগনোসিস করে দিলাম অ্যাজমা, আপনার কাছে গেছে, আপনি পিক ফ্লো করাইছেন, এক্সপেরিমেন্টে করাইছেন একেবারে নর্মাল, রুগীরা বলে এই তোমার কোনো অ্যাজমা টাজমা নেই, জাহাঙ্গীর সাহেব কি খালি সব রুগীর অ্যাজমা অ্যাজমা কয়, ডায়াগনোসিস ভুল, এটা বলা যাবে? বলা যাবে না। হ্যাঁ তিথি থ্যাংক ইউ ভেরি মাচ, জাবিন থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি কি কি লিখেছে, হ্যাঁ পার্সোনাল হিস্ট্রি প্রথম 3টা মোটামুটি লিখেছে, টিপিক্যাল সিমটম প্যাটার্ন, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজেস, না পার্সোনাল হিস্ট্রি অফ লেখেন নাই কেন? ইমু হাদি ইমু পার্সোনাল হিস্ট্রি লেখেনি, পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজ এটা কে লিখছে? হ্যাঁ খাদিজা, ও খাদিজা কোথায় ছিল? তারা আজকে অনেকক্ষণ অ্যাবসেন্ট ছিল, এখন পাইছি। ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অ্যাটোপিক ডিজিজ ওয়াইড স্প্রেড হুইস, ওকে ফাইন, 4টা লিখে ফেলছে। এখানে লিখবেন যে ওয়াইড স্প্রেড হুইস ওয়ান অসকালটেশন, মানে আপনি নিজে অসকালটেট করে পাইছেন, এই কথাটা পাশে লিখেন যে ওয়াইড স্প্রেড হুইসটা আপনি পেয়েছেন, অসকালটেশন করে আপনি পেয়েছেন, মানে যে আপনি পেয়েছেন নিজে এটা পরীক্ষা করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হিস্ট্রি অফ ইমপ্রুভমেন্ট ইফ সিমটমস অফ লাং ফাংশন, মানে আপনি ট্রিটমেন্ট দিছেন, ট্রিটমেন্ট দেওয়ার পরে রোগীটার সিমটম অথবা তার লাং ফাংশন ইমপ্রুভ করেছে। লাং ফাংশন বুঝতে হলে তাকে অবশ্যই এক্সপেরিমেন্টটি করতে হবে, নাহলে পিক ফ্লো করতে হবে, নাহলে লাং ফাংশন বুঝবেন না। আর সিমটম ইমপ্রুভ করছে অর্থাৎ আপনি ট্রিটমেন্টে সে ভালো রেসপন্স করেছে, ট্রিটমেন্টটা দিয়েছেন অ্যাজমা লাইনে এবং ট্রিটমেন্টটা ভালো রেসপন্স করেছে, ওকে। তাহলে এই 5টা পয়েন্ট সিল মারে রাখতে হবে যে একটা রুগীকে হাই প্রবাবিলিটি, এটার মানে 3টা বেশি যদি থাকে তাহলে তার হাই প্রবাবিলিটি, হ্যাঁ 3টার বেশি থাকলে তার হাই প্রবাবিলিটি। তো এখানে তাহলে ধরেন একটা বাচ্চার আপনি দেখলেন যে হিস্ট্রি নিয়ে মনে হলো যে তার বারবার ইনফেকশন হচ্ছে, তো তাহলে অনেক ছোট বাচ্চার কি অ্যাজমা ডায়াগনোসিস করা সম্ভব না? আপনি চিন্তা করতে পারেন প্রবাবল, তাহলে একটা মা জিজ্ঞেস করলে আপনি উত্তর দিতে পারবেন এই আমার বাচ্চা কি অ্যাজমা হয়েছে, কি উত্তর দিবেন? এটার উত্তর কিছু দিতে পারবেন আপনি? বলতে পারেন যে দেখেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা এভাবে বলি যে আসলে অ্যাজমা বলা যায় না, কারণ অ্যাজমা বলতে হলে তাকে পরীক্ষা করে বলতে হবে। এখানে যেহেতু পরীক্ষা করা যাচ্ছে না, তবে হ্যাঁ আমরা কিছু ধারণা করতে পারি যে তার অ্যাজমা, যেমন তার যদি আপনার এরকম এই ধরনের হয়, বারবার হয়, হ্যাঁ বা তার যদি এরকম চুলকানি বা এই জাতীয় অ্যালার্জি অ্যাটোপিক কোনো ডিজিজ থাকে, হ্যাঁ তারপর আপনার যদি বংশের ভিতরে থাকে, বিশেষ করে মানে একদম প্যারেন্টগুলো যেমন বাবা মা, মানে যাদের সাথে রক্তের সম্পর্কিত আছে, তো তাদের সঙ্গে যদি থাকে তাহলে অবশ্যই কে সুস্থ হইতে চায়? হ্যাঁ জেমি অবশ্যই সুস্থ হবে, কোনো সমস্যা নাই। মোটামুটি আমার বহু রোগী আছে আলহামদুলিল্লাহ, অ্যাজমা তাদের ছিল, অনেক সাফার করছে, অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু ওরা অনেক একটা জিনিস বুঝে নাই, সেটা হচ্ছে অ্যাজমার সঙ্গে যে সয়াবিন তেলের সম্পর্ক আছে এটা বুঝে নাই, এই জন্য অ্যাজমা ভালো হয়নি, সয়াবিন তেল খায়।
তারপরে মনে করো যে এটার সঙ্গে যে সুগারের সম্পর্ক আছে, প্রসেসড ফুডের সম্পর্ক আছে, এটা জানে না। এটার সঙ্গে যে হেলদি লাইফ স্টাইলের সম্পর্ক আছে, কারণ এটার সঙ্গে যে ফাস্টিং এর সম্পর্ক আছে এটা অনেকে জানে না, বিকজ এটা একটা ইনফ্লামেটরি ডিজিজ। সো এনিথিং বডিতে যেগুলো ইনফ্লামেশন প্রদাহ সৃষ্টি করে সবগুলা এটার জন্য দেয়। তা আমি যদি এমন একটা লাইফ লিড করি, এমন খাবার খাই যেটা নন ইনফ্লামেটরি, সেটা তাহলে অবশ্যই অ্যাজমা কন্ট্রোলে থাকে। সঙ্গে অবশ্যই ট্রিটমেন্টও নিতে হবে, ট্রিটমেন্ট ছাড়া তো হবে না, ট্রিটমেন্টটাও নিতে হবে এবং কন্ট্রোলে আসলে পরে আমরা মোটামুটি ট্রিটমেন্টটাকে স্টেপ ডাউন করবো ইনশাল্লাহ। তাহলে এই 5টা পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মাকে বোঝানোর সময় বুঝাবেন যে আমরা এখন বলতে পারি, বাট তার যে এই 5টা পয়েন্ট আছে, অর্থাৎ আমি তার এই যে লাংস পরীক্ষা করে শব্দ পাইছি, হ্যাঁ, তারপর আপনাদের ফ্যামিলির ভিতরেও আছে, তারপর ওরও অ্যাটোপিক ডিজিজ আছে, ওর এটা আছে, এবং আমরা এখন আপনার চিকিৎসা দিতেছি। চিকিৎসা দিলে চিকিৎসাতেও যদি দেখি যে তার ইমপ্রুভ করতেছে, তাহলে আমার কাছে মানে হাই প্রবাবল যে তার অ্যাজমা হতে পারে, হাই প্রবাবল। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন? এবার একদমে বলে যাচ্ছি টিপিক্যাল সিমটম প্যাটার্ন, পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপিক ডিজিজেস, তারপর ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অর অ্যাটোপিক ডিজিজেস, তারপর হচ্ছে ওয়াইড স্প্রেড হুইজ ইন অসকালটেশন। আমরা যদি অসকালটেশন করি, হ্যাঁ, আমরা যদি অসকালটেশন করি তখন দেখবো যে ওয়াইড স্প্রেড আছে। হ্যাঁ, অন অসকালটেশন আমার ওয়াইড স্প্রেড হুইজ থাকবে, আর হচ্ছে যে কি আমার ট্রিটমেন্টে ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, তাহলে এক বইটাকে আপনি কয়টা পাবেন? 4টা পাবেন। আর একটা পাইতে হলে 2 সপ্তাহ ওয়েট করতে হবে। ট্রিটমেন্ট দিয়ে দিলেন, দেওয়ার পরে ইমপ্রুভ করছে কিনা। অথবা আপনারা আরেকটা জিনিস করতে পারেন যে আগে তার এই ধরনের ওষুধ, মানে ধরেন বলেছে যে আগে আমি অমুক ডাক্তারের কাছে গেছিলাম, আমার নেবুলাইজ করাইছে, সালবিটামল সিরাপ দিছে বা তাকে ইনহেলার দিছে এবং এই ট্রিটমেন্টে তার উন্নতি হয়েছে। তো তাহলে আপনি রেট্রোস্পেক্টিভ ওয়েতে আপনি এটা বাইর করতে পারেন, হ্যাঁ, যে তার পূর্বেকার হিস্ট্রি নিয়ে। হ্যাঁ, তো এরকম আমার কাছে অনেক বাচ্চা, আমার কাছে খুব সুন্দর সুন্দর কেস সিনারিও আছে যে একটা বাচ্চা প্রায় 12বার 13বার ডাক্তারের কাছে গেছে, হ্যাঁ, তার 1 বছর বয়সে। তো সব সময় পরবর্তীতে আমি তাকে অ্যাজমা হিসেবে হাই প্রবাবিলিটি হিসেবে ডায়াগনোসিস করে চিকিৎসা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ বাচ্চাটা ভালো হয়েছে, বাচ্চার গ্রোথ বাড়ছে, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন ছিল, ওজন বাড়ছিল না। হ্যাঁ, প্রায় 8 মাসেও তার মানে 9 কেজি না 9.5 কেজি ওজন ছিল, এই মানে 14 মাসে এসেও সেই 10 কেজি ওজন হয়েছে, মানে ওজন বাড়ে নাই, অনেক সময় ওজন কমে যেত। এইভাবে আমরা এটা আজকের যদি পড়ার ভিতরে একটা জিনিসও আপনারা শিখে থাকেন, এটা হচ্ছে হাই প্রবাবিলিটি। এবং সব সময় বাচ্চাদের হিস্ট্রি নেওয়ার জন্য, বড়দের হিস্ট্রি নেওয়ার জন্য এইটা মাথায় রাখবেন, হ্যাঁ, যে তার সিমটমগুলা কি অ্যাজমার সিমটম। একটা অ্যাজমা দেখতে অ্যাজমার মতো, হ্যাঁ, যেমন একটা হাঁস দেখতে হাঁসের মতো, একটা মুরগি দেখতে মুরগির মতো। একটা হাঁস হাঁসের মতো চলাফেরা করে, তাকে দেখতে হাঁসের মতো লাগে, হ্যাঁ, তাই হাঁসের মতো ডাকে, তাহলে সেটা একটা হাঁস। হ্যাঁ, একটা মুরগি মুরগির মতো চলাফেরা করে, মুরগির মতো ডাকে, হ্যাঁ, দেখতে সব মুরগির মতো, খায়ও মুরগির মতো, চেহারা মুরগির মতো, তাহলে সেটা একটা মুরগি। হ্যাঁ, তো এরকম একটা অ্যাজমা রোগী, সে দেখতে সব কিছু তার একটা অ্যাজমার মতো। অনেকে জিজ্ঞেস করছে যে আমরা এই ভাইরাল ইনফেকশন থেকে এটাকে আলাদা করবো কেমনে। খুব সহজ, আপনাকে ওয়েট করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে এমনি আলাদা করে ফেলতে পারবেন না। যে বাচ্চাদের ভাইরাল ইনফেকশন ইজ ভেরি কমন, অ্যাজমা ইজ ভেরি কমন, তাহলে আপনাকে কি করতে হবে? ভাইরাল ইনফেকশন হলে ওয়াচফুল ওয়েটিং করেন, দেখেন 3 মাস পর্যন্ত হয়তো সে ভাইরাসের জন্য হয়তো তার অ্যাজমার মতো হতে পারে, তার ইয়ারও এটা হাইপার রেসপন্সিভনেস থাকতে পারে, কিন্তু অ্যাজমার হলে এটাই থাকবে, বারবার হতে থাকবে, বারবার হতে থাকবে। হ্যাঁ, 3 মাস পরেও হতে থাকবে, 6 মাস পরেও হতে থাকবে, 8 মাস পরেও হতে থাকবে, 1 বছর পরেও হতে থাকবে, এভাবে হতে থাকবে। সো সহজ না। এরপরে আমরা অনেক সময় দেখা যায় যে নিউমোনিয়া থেকে কি, নিউমোনিয়াতে অনেক জ্বর আসে, অ্যাজমাতে জ্বর আসে খুব আনলাইকলি, অ্যাজমাতে জ্বর বেশি আসেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার ভাইরাল যে ইয়াটা আছে ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে না, অ্যাজমার জন্য কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। কিন্তু আমার প্র্যাকটিসে আমি মনে করেন যে হাজার হাজার বাচ্চা দেখেছি যাদের অ্যাজমা হয়ে মানে হাই প্রবাবিলিটি অফ অ্যাজমা ছিল, তাদেরকে সব 3rd জেনারেশন অ্যান্টিবায়োটিক দিয়ে, অনেক ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে তাদেরকে চিকিৎসা করা হয়েছে। আপনারা যারা পেরিফেরিতে আসেন বা দেখছেন, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। অ্যাজমাতে অ্যান্টিবায়োটিক লাগে না, লাগে না, লাগে না। যতক্ষণ না বুঝবে, দেখবেন যে বাচ্চার প্রচন্ড জ্বর আছে বা তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, হ্যাঁ, বা তার নিউমোনিয়ার সাইন সিমটম আছে, এগুলো তো আপনারা শিখে এসেছেন, ততক্ষণ পর্যন্ত তার এটা লাগে না, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক লাগে না। তো অনেক ক্ষেত্রেই দেখবেন যে আমরা দেখেছি যে এরকম অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। এবার আসেন যে প্রবাবিলিটি কম কাদের, যেমন ধরেন তার সিমটম হয়েছে শুধু ঠান্ডায়, শুধু সিমটম হচ্ছে এবং কোনো ইন্টারভেল সিমটম হয় না, মানে আপনার ফ্রিকুয়েন্ট হয় না, হয়তো তার ঠান্ডা লাগছে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা ভাইরাস জনিত কিছু হবে।
আইসোলেটেড কফ যদি থাকে এবং কোনো হুইজ নাই, হ্যাঁ, ডিফিকাল্টি অফ ব্রেদিং নাই, শুধু আইসোলেটেড কফ মানে কোনো হুইজও নাই, ডিফিকাল্টি অফ ব্রেদিং নেই, তাহলে আনলাইকলি অ্যাজমা হওয়ার সম্ভাবনা কম। তারপরে মানে যেগুলো হচ্ছে আমার কাশির সঙ্গে কফ গুলা বেরিয়ে আসতেছে, ড্রাই কফ না, ময়েস্ট কফ, হ্যাঁ, এবং পুরুলেন্ট কফ, হ্যাঁ, তাহলে এটা আনলাইকলি, এটা নিউমোনিয়ার দিকে যায় বেশি। তারপরে দেখা যাচ্ছে যে ডিজিনেস, লাইট হেডেডনেস, পেরিফেরাল টিংলিং, মানে এগুলো আসলে এটা এটা এখানে আসছে কারণ অনেক সময় দেখবেন কিছু বাচ্চা হাইপার ভেন্টিলেশন সিনড্রোম নিয়েও আপনাদের কাছে আসবে। হ্যাঁ, বাচ্চা তো চিলড্রেন মানে তো অনেক এজ ক্যাটাগরি পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ বলবো, এগুলো আমি ডিফারেন্সিয়াল ডিডিতে আরো বলবো। হ্যাঁ, আজকে জাস্ট আমরা ডায়াগনোসিসের পার্টটা বলতেছি। তো ডিজিনেস, তারপর লাইট হেডেডনেস, আর হচ্ছে পেরিফেরাল, এইভাবে করে কি হয়, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হয়ে যায়। হ্যাঁ, এবং অক্সিজেন স্যাচুরেশন অনেক বেশি, গত ক্লাসে বলেছে। সেক্ষেত্রে লাইট হেডেডনেস হতে পারে, ডিজিনেস থাকতে পারে, পেরিফেরাল টিংলিং হতে পারে। হ্যাঁ, এগুলা অনেক সময় হাত পা বন্ধ হয়ে আসে, টারি আসে, হ্যাঁ, হাত পা কিরকম কিরকম লাগে, এরকম হাইপার ভেন্টিলেশন সিনড্রোম নিয়ে যারা আসে তাদের হতে পারে। তারপর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন করেছেন অনেকবারই, কিন্তু আপনি নর্মাল পাইছেন। তারপরে পিক ফ্লো এবং এক্সপেরিমেন্টটি যাদের করতে পারছেন, ওদের দেখা গেছে সিমটম ছিল, আপনি তখন হয়তো পিক ফ্লো করছেন, দেখছেন নর্মাল, এক্সপেরিমেন্টটি করছেন নর্মাল। যাদের করতে পারছেন না তারা তো এই গ্রুপে আসবে না। তারপর হচ্ছে নো রেসপন্স অফ ট্রায়াল অফ ট্রিটমেন্ট, মানে আপনি অ্যাজমা ট্রায়াল ট্রিটমেন্ট দিছিলেন, তো এখানে আমরা কি অ্যাজমা ট্রায়াল ট্রিটমেন্ট দিতে পারি না? অবশ্যই দিতে পারি। তাহলে অ্যাজমা ট্রায়াল ট্রিটমেন্ট দেওয়া এটা কি খারাপ? না, খারাপ না। ট্রায়াল বেসিসে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন। এই নজরুল ইসলাম ভাইয়া, আমরা হচ্ছে একটা জিনিস বলি যে আমরা যে জিনিসটা পড়াবো, যেমন আপনি জানতে চাচ্ছেন কফ ব্রেড অ্যাজমা নিয়ে একটু কথা বলবো, অবশ্যই বলবো, ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো, কিন্তু এটা তো আজকে না, আজকে তো ডায়াগনোসিস পড়াচ্ছি। আমরা সামনে অবশ্যই বলবো, আমার পুরো সব কিছু ইনশাল্লাহ বলে দিব। ঠিক আছে। তারপর হচ্ছে নো রেসপন্স অফ ট্রায়াল অ্যাজমা থেরাপি, আপনি ট্রায়াল ট্রিটমেন্ট দিয়েছেন, কোনো রেসপন্স পাননি। আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স পয়েন্টিং অল্টারনেটিভ ডায়াগনোসিস, হয়তো তাকে আপনার মনে হচ্ছে না এটা অ্যাজমা, হয়তো নিউমোনিয়া হতে পারে বা অন্য কিছু হতে পারে, অ্যাজমা মনে হচ্ছে না, এবং এটা ক্লিনিক্যাল ফিচারগুলো আপনি পাচ্ছেন, সেটা যে কোনো রোগী হতে পারে, তাহলে সেটা হচ্ছে আনলাইকলি। মানে সোজা কথা, এর আগে যেটা বলছে হাই প্রবাবিলিটি, আর এটার যত বিপরীত আছে এগুলো হচ্ছে লো প্রবাবিলিটি। এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। আর ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি হচ্ছে না মাঝামাঝি, মানে হয়তো দুইটা আছে, হ্যাঁ, বাকি তিনটা নাই, তাহলে মনে করবেন যে ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি। ইন্টারমিডিয়েট প্রবাবিলিটি হলে আমাদেরকে মানে ওয়েট করতে হবে, যে আমরা তাকে ওয়াচফুল ওয়েটিং করব, যে তাকে এখনই ডিসিশন দিব না কোনো, আমরা তাকে ট্রিটমেন্ট দিব, অন্যান্য প্রিকশনগুলো মেজর নিব, এবং তার রেসপন্স কেমন হয় দেখব, তাকে ফলো আপ দিব, হ্যাঁ, তাকে আবার আসতে বলবো, তার বাবা মাকে বলবো হ্যাঁ আমরা তাকে ফলো আপে রাখছি, আমরা দেখতে চাই যে তার ইমপ্রুভমেন্ট কেমন হয়। তো একটা সময় গেলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে অ্যাজমা ছিল কি ছিল না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে হিস্ট্রিতে, আমি আসলে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আর ডিটেলস হিস্ট্রি তো আপনারা জানেন যে অনেক কিছু আপনার আসবে একটা ডিটেলস হিস্ট্রিতে, তো আমরা সেই হিস্ট্রি নিয়ে এখন আলোচনা করব না আজকে, বিশেষ করে প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট হিস্ট্রি, তারপর হচ্ছে আপনার আগেরকার ট্রিটমেন্ট হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, এগুলো অনেক কিছু আছে। আজকে আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশনে এগুলাই ছিল। আর আমি কিছু জিনিস আমি একটু জাস্ট সংক্ষেপে বলে দিই, যে অ্যাজমাতে আমার হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি, এটা হচ্ছে প্রথম হচ্ছে যে আমার ডায়াগনোসিস, সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ টেস্টগুলো লিখে রাখেন। একটা হচ্ছে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, আজকে শুধু নামগুলা জানেন। তারপর হচ্ছে স্টেরয়েড রিভার্সিবিলিটি টেস্ট, তারপর লিখে রাখেন সিরিয়াল পিক ফ্লো মেজারমেন্ট, আর হচ্ছে এক্সারসাইজ চ্যালেঞ্জ টেস্ট। এই কয়টা টেস্ট বলেছি এগুলো লিখে রাখেন, এগুলো আমরা সব পড়াবো একটা একটা করে। হ্যাঁ, তাহলে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট, আজকে আমরা শুধুমাত্র ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট পড়াবো। এরপরে আছে স্টেরয়েড রিভার্সিবিলিটি টেস্ট। লোয়ার প্রবাবিলিটিটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না আপনার কাছে, আমি তারপরেও একজন জিজ্ঞেস করছে, শুধুমাত্র কাশি নিয়ে আছে, আর কোনো ইন্টারভেল সিমটমস নাই, অন্য কিছু নাই, এক নম্বর। হ্যাঁ, শুধুমাত্র কাশি আছে, অন্য কোনো ইন্টারভেল সিমটম। আচ্ছা, আমি এক কাজ করি, এটারে আবার আলোচনা না করে আমি এইটার স্ক্রিনশটটা আপনার কমেন্টে দিয়ে দেবানি। কে বললো? রুবেল রাব্বানি। হ্যাঁ, আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা কমেন্টে এটার লো প্রবাবিলিটির স্ক্রিনশটটা দিয়ে দেবানি, ঠিক আছে? আচ্ছা, তাইলে আসেন ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট। হ্যাঁ, তারপরে কি বলেছি, স্টেরয়েড রিভার্সিবিলিটি টেস্ট, সিরিয়াল পিক ফ্লো মেজারমেন্ট, আর হচ্ছে এক্সারসাইজ চ্যালেঞ্জ টেস্ট, ঠিক আছে? এই কয়টা, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তাহলে এবার আসেন ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট করার আগে কিছু প্রিপারেশন আছে, আমরা কিন্তু এগুলো নিয়ে আরো অনেক কথা বলবো,
এবং দেখায় দিব, একদম হাতে কলমে শিখাই দিব। হ্যাঁ, তাহলে আসেন রিভার্সিবিলিটি টেস্ট। প্রথমে আমার প্রায়র কি করতে হবে, যে সাবা শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট 4 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। যদি আপনি ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট করতে চান তাহলে কিছু শর্ত আছে। শর্ট অ্যাক্টিং এটা 4 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। হ্যাঁ, লাবা লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট 15 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। যদি ইপ্রাট্রোপিয়াম পায় তাকে 4 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। সাবা আর ইপ্রাট্রোপিয়াম 4 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। টায়ারট্রোপিয়াম হলে 36 ঘন্টা আগে এটা বন্ধ রাখতে হবে। হ্যাঁ, আর জেনথিন ডেরিভেটিভস আমরা তো মানে বলে যে ইউজ না করতে, তারপরে যদি কেউ জেনথিন ডেরিভেটিভস ইউজ করে 24 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। তাহলে দেখেন সাবা বলছি 4 ঘন্টা আগে, ইপ্রাট্রোপিয়াম বলছি 4 ঘন্টা আগে। ওকে, লাবা লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট বলছি 15 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। আর টায়ারট্রোপিয়াম হলে 36 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। জেনথিন ডেরিভেটিভস হলে 24 ঘন্টা আগে বন্ধ রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রায়োরিটি। এইটা বন্ধ না রাখলে কি হবে, আপনি রিভার্সিবিলিটি করতে পারবেন না, কারণ ওটার অ্যাকশনটা থেকে যায়, থাকলে ওটা রিভার্স করে না। তাই যে ওষুধের অ্যাকশন থেকে গেলে আপনি রিভার্সিবিলিটি টেস্ট তো করতে পারবেন না। এরপর আপনি কি করবেন, যে বেজ লাইন আপনি পিক ফ্লো নিলেন। আমি ধরলাম যে পিক ফ্লো অথবা এক্সপেরিমেন্টে দুটো দিয়ে করা যায়। হ্যাঁ, আমরা তো এক্সপেরিমেন্টে আলাদাভাবে পড়াবো। তাইলে আপনি পিক ফ্লোতে বেজ লাইন নিলেন, মানে অর্থাৎ এখন এই মুহূর্তে নিলেন পিক ফ্লো দিয়ে ফু দেওয়ালেন, একটা ফু দিয়ে দেখলেন যে তার লিখলেন যে 350 আছে বা 400 আছে বা 200 আছে, যেটা আপনি লিখলেন। নিয়ম কি আগে বলছি মনে আছে, 3টা ফু দিতে হবে। কয়টা ফু? 3টা ফু। 1 2 3, 3টা ব্লো করতে হবে। তার ভিতর সবচেয়ে বেশিটা আপনি নেবেন। হ্যাঁ, ধরেন একবার পাইছেন 350, একবার পাইছেন 360, আর একবার পাইছেন 340। তাহলে কোনটা নেবেন? নাম্বার 1 নিবেন হচ্ছে বেশি কোনটা? 360। ঠিক আছে, আবার বলি, ফু দিছেন 3টা ফু দিছেন, একটা ভালো পারলেন 360, একবার পাইছেন 350, একবার 340, তাহলে নিবেন 360। হ্যাঁ, এইটা লিখে রাখবেন। এটা হলো বেজ লাইন পিক ফ্লো। আর এক্সপেরিমেন্টটি করলে এক্সপেরিমেন্টটাও এরকম এফিভিয়নটা আমরা দেখব। হ্যাঁ, প্রি এফিভিয়ন দেখবো এবং পোস্ট এফিভিয়ন দেখবো। প্রি ব্রঙ্কোডাইলেটর আর পোস্ট ব্রঙ্কোডাইলেটর এইভাবে আমরা ভাগ করি। তারপরে আপনি কিভাবে ব্রঙ্কোডাইলেটেশনে কি দিবেন? 400 মাইক্রোগ্রাম। হ্যাঁ, কি দিবেন? এই যে সালবিউটামল। হ্যাঁ, বাই লার্জ ভলিউম স্পেসার। তাহলে আমরা এক চাপে কত থাকে? 100 মাইক্রোগ্রাম থাকে না? তাহলে একটা চাপ দিবেন, টানলো, আবার 1 মিনিট অপেক্ষা করলেন। হ্যাঁ, আবার ঝাঁকে আর একটা চাপ দিলেন, টানলো, আবার 1 মিনিট অপেক্ষা করলেন, আবার ঝাঁকি দিয়ে টানলো, আবার 1 মিনিট অপেক্ষা করলেন, আবার ঝাঁকি দিয়ে টানলো। এইভাবে যেভাবে শিখাইছি এটা আমরা আবার শিখাবো। হ্যাঁ, আবার শিখাবো আমরা, বিশেষ করে কিভাবে ডাইলেটেশনগুলো দিতে হয় হাতে কলমে শিখাই দিব। তারপরে আবার ব্যবহার কিভাবে করতে হয়, স্পেসার দিয়ে কিভাবে ব্যবহার করতে, সব শিখাবো এগুলো। হ্যাঁ, একদম যাতে আপনারা প্র্যাকটিক্যালি কাজটা করতে পারেন। আজকে শুধু থিওরিটিক্যালি বলে যাচ্ছি, এবং এটাই মোটামুটি শেষ আমাদের আজকে। আসলে আমার শরীরটা দেখছেন যে ভালো না, গলাটা বসে গেছে। হ্যাঁ, এই সারাদিন বকবক করতেছি, এখনো করতেছি। তো আমরা মোটামুটি আজকে আউটলাইন দিতেছি। নেক্সট ক্লাসে আপনারা সবাইকে নিয়ে আসবেন এবং একদম মানে কিভাবে টেস্টগুলো করবেন, কিভাবে ডায়াগনোসিস কনফার্ম করবেন, হ্যাঁ, কিভাবে আপনি ডায়াগনোসিসটা লিখবেন, সব শিখাই দেবো একদম A to Z, যাতে করে আপনাদের ডায়াগনোসিসে কেউ হাত দিতে না পারে। যে দেখবে কবে কি এটা লিখছে ব্রঙ্কিয়াল অ্যাজমা, লিখে ছাড়ে দেয় নাই, লিখছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। হ্যাঁ, কনফার্মড বাই। হ্যাঁ, যেমন হাই প্রবাবিলিটি হিস্ট্রিতে দেখবেন হাই প্রবাবল। হ্যাঁ, কেন হাই প্রবাবল লিখে দিবেন, যে তার টিপিক্যাল সিমটম প্যাটার্ন আছে। তারপর লিখে দেবেন তার পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপি আছে। হ্যাঁ, কি পাইছেন সেটাও লিখে দেবেন। ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অ্যাটোপি থাকলে সেটা লিখে দেবেন। তারপর আপনি অসকালটেশনে পাইছেন, হুইচ পাইছেন। হ্যাঁ, তারপর আপনি তাকে ট্রিটমেন্ট দিয়ে আপনি পাইছেন যে হ্যাঁ ট্রিটমেন্টে রেসপন্স করছে, সব লিখে দেন সুন্দর করে এটা। এরপরে পিক ফ্লোতে আপনি দেখলেন রিভার্সিবিলিটি পজিটিভ, তাহলে বাই পিক ফ্লো আপনি রিভার্সিবিলিটি পজিটিভ পাইছেন, সেটা লিখে দিবেন আপনি। হ্যাঁ, তাহলে আপনার এই ডায়াগনোসিসের উপর হাত দেয়, এটা কারো শান্তির কোনো ইয়া নেই। এখানে আপনার ডিগ্রি লাগবে না, আপনার যা আছে ডিগ্রি ওইটা দিয়ে যথেষ্ট। ওইটা দিয়ে আপনার আলহামদুলিল্লাহ হয়ে যাবে। ওই জায়গায় আপনি ওই জায়গায় হাত দেওয়ার মতো এরকম সান্ধু নাই, জগতে নাই। বুঝতে পারছেন? ওখানে কেউ হাত দিতে পারবে না, এই জ্ঞান নিয়ে কেউ আসে নাই পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি কনফার্মেটরি লিখে দেবেন যে এইভাবে পাইছে। তাহলে আপনি কি করতেছেন, প্রথমে বেজ লাইন নিয়েছেন, মানে ধরেন আমার কাছে রুগীটা আসছে, আমি তাকে এক্সপেরিমেন্টটি করলাম অথবা আমি তাকে পিক ফ্লো করলাম, করে যা পাইছি লিখে রাখলাম। ঠিক আছে, আর এক্সপেরিমেন্টটিতে তো আপনার ওখানেই লেখা থাকবে, আমি তো দেখাই দিব কিভাবে এক্সপেরিমেন্টটি করে। এরপরে গিভ 400 মাইক্রোগ্রাম অফ কি সালবিটামল, কিভাবে দিবেন? লার্জ ভলিউম স্পেসার দিয়ে দিবেন, লার্জ ভলিউম স্পেসার দিয়ে দিবেন। এরপরে 15 মিনিট অপেক্ষা করবেন, করে আবার তাকে
আবার স্পেরোমেট্রি করবেন অথবা তাকে পিক ফ্লো করাবেন। করাইলে আপনি বাই পার্সেন্টেজ কীভাবে বাইর করে লিখে রাখতে পারেন যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই লোয়েস্ট ইন্টু 100, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। হ্যাঁ, তাহলে আপনি হাইয়েস্টটা কত পাইছেন, ধরেন পিক ফ্লোতে আপনি হাইয়েস্ট পাইছেন হচ্ছে 500। হ্যাঁ, হাইয়েস্ট পাইছেন কত 500, লোয়েস্ট পাইছেন কত 350। তাহলে 500 থেকে 350 বিয়োগ দেন, তারপরে লোয়েস্ট দিয়ে ভাগ দেন, তারপর 100 দিয়ে গুণ দেন, তাহলে আপনি পার্সেন্টেজ পেয়ে যাবেন। আচ্ছা, আর বাই ভলিউম বাইর করা সোজা, যে বেশি যেটা পাইছেন সেটা থেকে কম যেটা পাইছেন সেটা বিয়োগ করে দেবেন। তাহলে এখন বলেন বেশি আগে পাবেন নাকি কম আগে পাবেন? মনে থাকবে বেশি আগে পাবেন না কম আগে পাবেন? তাহলে আমরা প্রথমে পাবো কম, তারপর যখন রিভার্স করবে এয়ারওয়েটা ডাইলেটেশন হবে তখন আমি পাবো বেশি। বিষয়টা বুঝতে পারছেন? প্রথমে আমরা ওষুধ দেওয়ার আগে কি পাবো, কম পাবো, আর ওষুধ দেওয়ার পরে বেশি পাবো। তাহলে আমি যদি তাই পাই এবং সেটা যদি আপনার মানে পিক ফ্লোতে যদি 20%-এর বেশি হয়, অথবা এবং এবং অ্যাডাল্টের ক্ষেত্রে শোনেন 20%-এর যদি বেশি হয় এবং 60 লিটার পার মিনিটের যদি বেশি হয়, মনে রাখেন লিখে রাখেন, বাই ভলিউম হচ্ছে 60 লিটার পার মিনিট, আর হচ্ছে বাই পার্সেন্টেজ হচ্ছে মোর দেন 20%। হ্যাঁ, বাই ভলিউম হচ্ছে কম কম কে বলতেছে, কিসের কম বুঝি নাই। আমি বললাম যে আগে পাবো কম, হ্যাঁ গুড, হ্যাঁ, আর পরে পাবো বেশি, গুড, হ্যাঁ গুড, ঠিক আছে। তাহলে বাই ভলিউম হচ্ছে, আসলে কথা বলার অনেক পরে কমেন্টগুলো আসে, তো আমি নিজেই অনেক সময় কনফিউজড হয়ে যাই। মানে এক আলোচনা শেষ হয়ে গেছে, এরপর কমেন্টগুলো আসে তো দেরি করে, আমি জানি এটা তো আমার যাইতে সময় লাগতেছে, আমি লাইভ করতেছি তো। তাইলে এবার আমি আবার বলি শোনেন, বাই পার্সেন্টেজ, হ্যাঁ, পিক ফ্লোর ক্ষেত্রে লেখেন যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই লোয়েস্ট ইন্টু 100, এই কথাটা লিখছেন, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই লোয়েস্ট ইন্টু 100। হ্যাঁ, এটা পার্সেন্টেজ বাইর করুন, আর ভলিউম বাইর করুন বিয়োগ করে, যে আপনি প্রথমে যা মানে পরে যেটা পাইছেন সেটা থেকে আগে যেটা পাইছেন এটা বিয়োগ দিয়ে দিবেন। তো বিয়োগ দিয়ে যদি দেখেন যে 60 লিটার পার মিনিট এর বেশি ভ্যারিয়েশন হয়েছে, হ্যাঁ, ধরেন আপনার আগে ছিল 300, হ্যাঁ, এবার আইসে হচ্ছে কত 400, তাহলে কত পেলেন 100 লিটার পার মিনিট ভ্যারিয়েশন আছে। এটা ফ্লো, কিন্তু এটা কিন্তু ফ্লো, এটা ফ্লো, হ্যাঁ, এটা লিটার পার মিনিট, হ্যাঁ, কত লিটার বাতাস বেরোচ্ছে মিনিটে। তো ধরেন আপনার যদি 60 লিটার পার মিনিট ভেরিয়েশন হয় তাহলে বুঝবেন বাই ভলিউম আপনার এখানে কত হচ্ছে, আগে ছিল 300, পরে আপনি ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে আপনার আসছে 400, আগে ছিল 300, ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে আসছে কত 400, তাহলে 100 লিটার পার মিনিট ভেরিয়েশন হয়েছে, তার মানে এটা পজিটিভ। হ্যাঁ, তাহলে এটা বলবেন যে ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ বাই 100 লিটার পার মিনিট। আর বাই পার্সেন্টেজ যদি এরকম হয়, আপনি অঙ্ক করে বাইর করবেন, যেমন ধরেন একটা লোকের আগে ছিল আপনার যা ছিল তার চেয়ে বেশি আসছে, তাহলে বাই পার্সেন্টেজও বেশি আসবে। একজন কেউ উত্তর দিতে পারবেন? হ্যাঁ, যদি ধরেন আগে ছিল 300, পরে হয়েছে 400, তাহলে এটারে বাই পার্সেন্টেজ কত পার্সেন্ট হয় বলতে পারবেন? দেখি কেউ পারেন কিনা এই অঙ্কটা করেন। হ্যাঁ, আমি ক্লাস নিতে থাকি, আপনি করেন। আর বাচ্চাদের ক্ষেত্রে শুধু পার্সেন্টেজ করবেন, কারণ বাচ্চাদের ভলিউমে 60 লিটার পার মিনিট ভলিউম হয় না, কারণ ছোট বাচ্চা তো ফু দিয়েই করবে 150। হ্যাঁ, হাইয়েস্টই হয়তো তার 100 থেকে 120 হবে, হ্যাঁ, বা 130 হবে, তাহলে এখানে শুধু পার্সেন্টেজ হবে, বাচ্চাদের ক্ষেত্রে শুধু পার্সেন্টেজ, ভলিউম হবে না। হ্যাঁ, কারণ ভলিউমে 60 লিটার পার মিনিট বাচ্চাদের হবে না, কারণ তার থাকেই কম, তো তার ভিতরে আর হবে কেমনে? হ্যাঁ হ্যাঁ, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট গুড, এক্সিলেন্ট তিথি, থ্যাংক ইউ তিথি। এখন এটাকে বাইর করেন যে 400 ছিল, 300 ছিল 400 হয়েছে, হ্যাঁ, তার মানে কত পার্সেন্ট ইমপ্রুভ হয়েছে? 33%। আচ্ছা, এই কি বলে 25% কে বললো? 33%। এই তো পেরে গেছেন, তার মানে আপনারা মোটামুটি বুঝে গেছেন। তো তাহলে 300 থেকে 400 হলে তার মানে 33% হয়েছে তার মানে তার এটা ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ হয়ে গেল সোজা। তাহলে আপনি আসলো ফু দেওয়ালেন, ফু দেওয়ার পরে দেখলেন আপনার 300 আছে, আপনি 400 মাইক্রোগ্রাম আপনি দিলেন, ব্রঙ্কোডাইলেটর দিলেন স্পেসার দিয়ে, 15 মিনিট বসায় থাকলেন, আবার ফু দেওয়ালেন, দেখলেন 400 হয়েছে, তার মানে তার ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ।
মানে 20%-এর বেশি হলে আর বাই ভলিউম 60 লিটার পার মিনিটের বেশি হলে তার পজিটিভ। ব্যাস, এই হলো আজকে, এটুক শিখলে হয়ে যাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে মোর দ্যান 20% হলে, বাচ্চাদের ক্ষেত্রে মোর দ্যান 20% হলে বাচ্চাদের ক্ষেত্রে ভলিউম লাগবে না। বাচ্চাদের ক্ষেত্রে ভলিউম লাগবে না কেন? কারণ বাচ্চাদের ওরা এমনি লাংস ছোট, তার মধ্যে পিক এক্সপিরিটি ফ্লো রেট অনেক কম থাকবে, তার ভিতরে 60 লিটার ভ্যারিয়েশন কোনোদিন হবে না, সম্ভব না। দেখা গেল আসেই 120, তার মধ্যে কি আর 50% কি আর হবে নাকি? হবে না। হ্যাঁ, এইটা গেল। এবার আসেন এফিভিয়ন। এফিভিয়ন কোথায় পাই আমরা? এক্সপাইরোমেট্রিতে। হ্যাঁ, তাহলে পিক ফ্লোটা আমার মনে হয় আপনারা বুঝছেন এবং আমার মনে হয় ক্লিয়ার, এটা নিয়ে আমার মনে হয় কনফিউশন নাই। তো সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, এটা ক্লিয়ার কিন্তু পিক ফ্লোতে। হ্যাঁ, এটা আমার মনে হয় বলা লাগবে। এবার আসেন, আমি পিক ফ্লো শেষ হলে আপনারা ক্লিয়ারেন্স দিলে আমি এক্সপেরিমেন্টের ইন্টারপ্রিটেশনটা দিব, এক্সপেরিমেন্টের ইন্টারপ্রিটেশনটা দিব। ক্লিয়ার? পিক ফ্লো দিয়ে ক্লিয়ার? হ্যাঁ, কমেন্ট করেন, আমি ওয়েট করতেছি, অসুবিধা নেই। ওয়েট করলে আমার জন্য ভালো, গলাবাজি করতে করতে গলার অবস্থা খারাপ। ভয়েস রেস্টের দরকার ছিল, কিন্তু ভয়েস রেস্ট পাচ্ছি না তো, পুরো ন্যারেশন হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, একজনের ক্লিয়ারেন্স পাইছি। তারপরে বাচ্চাদের লাং ভলিউম কয়, 12 বছর নিচে লাং ভলিউম দেখি না। ওকে, তিথিনাস, ওকে ওকে, হ্যাঁ, তা মোটামুটি সবার ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জিনিসটা শিখে গেলেন, ক্লিয়ার হয়ে গেল একদম। এটা লিখে রাখবেন এবং বারবার মেমোরাইজ করবেন, এটা বলা যাবে না। সামনের ক্লাসে প্রশ্ন করব, উত্তর পাবো, পুরস্কার। কি শান্তি! যে আগে উত্তর দিতে পারবে কমেন্টে খালি হাত দিয়ে বসিয়ে রাখবেন, টিস টিস করে টাইপ করে সেন্ড করে দিবেন, অমনে পুরস্কার। হ্যাঁ, মজা না? আজকে একজনের স্ক্রিনশট নিয়ে রাখছি কিন্তু। ওকে, এবার এফইভি1 মানে এক্সপেরিমেন্টটিতে আমি পড়বো এফইভি1। এফইভি1 কি, এফইভি1 বা এফবিসি কি, এফবিসি কি, রিল্যাক্স বিসি কি, এগুলো সব শিখাই দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এক্সপেরিমেন্টের ক্লাস যেদিন নেবো। এক্সপেরিমেন্টের ক্লাসও অনেকদিন লাগবে, আমি চেষ্টা করবো যতটুকু শিখছি আমার জ্ঞানে যা আছে আলহামদুলিল্লাহ আপনাদের শেখাতে। এখন আপনারা খালি দোয়া করেন গলাটা যেন ভালো হয়ে যায়। দেখেন না, গলাবাজি করতে করতেছি না আজকে। আচ্ছা, এফইভি1 হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রে বাই পার্সেন্টেজ লিখবেন যে মোর দ্যান 12%, 12%, মোর দ্যান 12%। আর বাই ভলিউম হচ্ছে অ্যাটলিস্ট 200 ml পার সেকেন্ড। 200 ml পার সেকেন্ড। এটা মানে ভাই লিটার কোনটা, ml কোনটা, মিনিট কোনটা, সেকেন্ড কোনটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাইলে পিক এক্সপিরেটরি ফ্লো রেট আসলে হয়েছে মিনিটে 60 লিটার পার মিনিট, আর এফইভিয়ান হচ্ছে ml পার সেকেন্ড। এটা মনে রাখেন, এগুলো ভুল করলে হবে না, বুঝছেন? এফইভিয়ান হচ্ছে ml পার সেকেন্ড। এফইভিয়ান বাই ভলিউম 200 ml পার সেকেন্ড, বাই পার্সেন্টে মোর দ্যান 12%। এক্সিলেন্ট, থ্যাংক ইউ ডক্টর আদর, তোমাকে আদর আদর দেওয়ালাম। হ্যাঁ, ঠিক আছে, এক্সিলেন্ট। এবার বাচ্চাদের ক্ষেত্রে শুধু মোর দ্যান 12%, এখানে ভলিউম নাই। বাচ্চাদের ক্ষেত্রে মোর দ্যান 12%, এখানে ভলিউম নাই। আসলে অ্যাকচুয়ালি মানে এটা আসলে ভলিউম না, আসলে ফ্লো, মানে পিক এক্সপিরিটির ফ্লো, এটা আসলে একটা ফ্লো। হ্যাঁ, এটা হচ্ছে ফু, মানে কত স্পিডে বেরোচ্ছে এটা। হ্যাঁ, তাহলে আজকের মতো গলাবাজি শেষ, একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করি যে, আমার মনে হচ্ছে যে আজকের ক্লাসটা অনেকে করে নাই, তার মানে এটা হয়তো অনেকে জানে না, কারণ ওরা হয়তো কে জানে অসুস্থ ছিল না কে ছুটিতে ছিল, আগে থেকে ডিক্লারেশন দেয় না। আর আমাদের তো মনে থাকে না, কোথায় শনিবার চলে যায়, হ্যাঁ 9টা কখন বেজে যায়। তাহলে আমি আবার একটু বলতেছি, দেখেন লাস্ট, হ্যাঁ এরপর আর বলবো না। হ্যাঁ, পিক ফ্লোর ক্ষেত্রে আমরা বাই পার্সেন্টেজ হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট ডিভাইডেড বাই লোয়েস্ট ইন্টু 100% বাই করবো, ভলিউম বিয়োগ করে বাই করবো, হাইয়েস্ট থেকে লোয়েস্ট বিয়োগ করবো। ইন্টারপ্রিটেশন হচ্ছে পিক এক্সপিরিটির ফ্লো রেট মোর দেন 20%, আর হচ্ছে অ্যাটলিস্ট 60 লিটার পার মিনিট। হ্যাঁ, অ্যাডাল্টের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে মোর দেন 20%। আর পিক এক্সপিরিটি আর হচ্ছে এফইভিয়ন কত এক্সপেরিমেন্টের ক্ষেত্রে? এফইভিয়ন হচ্ছে মোর দেন 12% ইন কেস অফ অ্যাডাল্ট, আর হচ্ছে 200 ml পার সেকেন্ড। আর চিলড্রেনের ক্ষেত্রে মোর দেন 12%। ঠিক আছে, শুধু বাচ্চাদের ক্ষেত্রে শুধু বাই পার্সেন্টেজ, আর অ্যাডাল্টের ক্ষেত্রে মানে ml পার সেকেন্ড, 200 ml পার সেকেন্ডের বেশি হলে অ্যাটলিস্ট অনেক গাইডলাইনগুলো বলেছে 400 ml পার সেকেন্ডের বেশি হবে, কিন্তু এখনও আমরা দেখেছি অনেক রোগী আসলে 200 এর বেশি হলে, তবে 400 ml পার সেকেন্ডের বেশি হলে মানে 100% রিভার্সিবল, একেবারে 100, মানে এটার কোনো সন্দেহ নেই যে একেবারে রিভার্সিবল। হ্যাঁ, এটা নিয়ে আর কি। তাহলে বুঝছেন জিনিসটা সহজ। আমার ফুসফুসটার ভলিউমটা কম ছিল,
হ্যাঁ, আমরা যখন মনে করেন যে ওষুধ দিলাম, তারপরে এটা ব্রঙ্কোডাইলেটেশন হলো, ব্রঙ্কোডাইলেটেশন হলে আমার ভলিউমটা বেড়ে গেল, হ্যাঁ, আমার বাতাসটা বেশি গেল, ফু দিলে বেশি বাতাস বেরোলো, আগে ফু দিলে কম বাতাস বেরোইতো, কম স্পিডে বেরোইতো, কারণ চিকন নলি দিয়ে, বুঝতে পারছেন, এটা তো বেশি বেরোতে পারবে না, তাহলে এখন বেশি বেরোচ্ছে, তার মানে এখন বাতাসটা বেশি পাচ্ছে, এই হলো ঘটনা। তাহলে এটা আমি পিক ফ্লো দিয়েও করতে পারি, স্পাইরোমিটার দিয়ে করতে পারি। পিক ফ্লো দিয়ে করলে বা ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট বাই পিক এক্সপিরিটিভ ফ্লো, হ্যাঁ, মেশিন পিক ফ্লো, আর ব্রঙ্কোডাইলেটর রিভার্সিবিলিটি টেস্ট বাই স্পাইরোমেট্রি। তাহলে স্পাইরোমেট্রিতে আমি দেখবো এফইভিয়ন, আর পিক ফ্লোতে দেখবো পিইএফআর, পিক এক্সপিরিটরি ফ্লো রেট। এটা মনে রাখবো যে 60 লিটার পার মিনিট, আর ওখানে মনে রাখবো 200 ml পার সেকেন্ড, হ্যাঁ, আর এটা হলো 20%, আর ওটা হলো 12%। এই জিনিসটা যদি আপনার মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে সারা জীবন এটা মনে রাখবেন, একটা বিশাল অ্যাচিভমেন্ট আপনার হয়ে গেল। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। নিশু, তারপরে খাদিজা, তানভীর, আশা করি তোমাদের উপকারে লাগবে এটা, এবং অবশ্যই লাগবে ইনশাল্লাহ। এই জিনিসটা একদম মাথার মধ্যে যেন থাকে। বিশেষ করে আজকের কি পয়েন্টগুলো আছে, হাই প্রবাবিলিটি আর হচ্ছে যে রিভার্সিবিলিটি টেস্ট। তো আমি ডায়াগনোসিস করলে এই দুটো জিনিস লিখে দিব সাথে, যে তার কি কি কারণ, হিস্ট্রি থেকে আমি কি পাইছি, আর আমি কনফার্মেটরি কোন টেস্টটা করায় আমি বলেছি। হ্যাঁ, উৎস, থ্যাংক ইউ। ইমু আদি, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয়া রয়, থ্যাংক ইউ। সাদিয়া, ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম। রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। দিহান, থ্যাংক ইউ। সাকিব, থ্যাংক ইউ। আদর, অনেক আদর, থ্যাংক ইউ। রুবেল রাব্বানি, অনেক ধন্যবাদ। ইসমাইল হোসেন, তো সবাইকে একটু বলে দিও যে আগামী শনিবার ইনশাল্লাহ ক্লাস নিব। গলা ভালো থাকলে ইনশাল্লাহ আরো মজা করে, আজকে গলাটা ভালো না। হ্যাঁ, রুবেল, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তারপর মিষ্টি, হ্যাঁ মিষ্টি, ধন্যবাদ। সৌগাত, ধন্যবাদ। লিমা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, রেজা, হ্যাঁ তুমি ভালো আছো না? খুব ভালো ছেলে। হ্যাঁ, আরশি, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ। রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ। হ্যাঁ, আনিকা, অনেক ধন্যবাদ তোমাকে। সবাই আশা করি যে নেক্সট ক্লাসে সবাই চলে আসবে ইনশাল্লাহ 9টা বাজে, হ্যাঁ, আর সবাইকে বলে দিলে ওরা আসলো। আর এই ক্লাসটা তো থাকবে, যে কোনো সময় তোমরা দেখতে পারবে, এবং এগুলা এরপরে আমি মানে হাতে কলমে টেস্টগুলো দেখাবো একটা একটা করে, হ্যাঁ, কিভাবে স্পাইরোমেট্রি করতে হয়, কিভাবে স্পাইরোমেট্রি পারফর্ম করতে, ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়, পিক ফ্লো দিয়ে ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয়, স্টেরয়েড রিভার্সিবিলিটি টেস্ট কিভাবে করতে হয়, সিরিয়াল পিক ফ্লো কেমনে করে, হ্যাঁ, এগুলো আমরা বলবো। সিরিয়াল পিক ফ্লো কিভাবে করে, কাদের ক্ষেত্রে করে, অকুপেশনাল অ্যাজমাতে কিভাবে আমরা ডায়াগনোসিস করি, অনেক কথা আছে। হ্যাঁ, এক একটা ক্লাস নেই, বহু কথা। হ্যাঁ, আমরা তো সারাদিন ক্লাস নেই, 8 ঘন্টা ক্লাস নেই, হ্যাঁ, একটা না, তারপরেও কিছুই শেষ হয় না। অ্যাজমা আসলে ওই ডেভিডসনের আড়াই। হ্যাঁ, নাইম, অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবো, সবাই ভালো থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সাকিব। ইনশাল্লাহ মোর ক্লাস, হ্যাঁ আমি তো নিচ্ছি, কন্টিনিউয়াস নিচ্ছি। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে।